আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি তোমাদের ফারহান ভাইয়া, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটে যন্ত্রকৌশল বিভাগে। তো আজকে তোমাদের গণিত পরীক্ষার আগের এই যে 1 ঘন্টার একটা ক্লাস নিব আমি, তোমাদের টাইম পিরিয়ড ইনশাআল্লাহ 1 ঘন্টা ক্রস করবে না। এই ক্লাসটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য। ফাঁকিবাজদের জন্য কেন? যারা তোমরা এর আগে এই যে কিছুক্ষণ আগে আমাদের তাহমিদ ভাইয়া, লায়ন ভাইয়া মিলে একটা 8 ঘন্টার ম্যারাথন ক্লাস নিচ্ছে, লম্বা একটা ক্লাস নিচ্ছে। এই ক্লাসটা যারা দেখছো বা দেখো নাই, যাদের মনে হয়েছে যে এত বড় ক্লাস করে হবে কি হবে না, বা আমরা এত বড় ক্লাস আমার দরকার নেই, আমি জাস্ট সূত্রগুলো জানতে চাই, তাদের জন্য এই ক্লাসটা। যারা ফাঁকিবাজ আমার মতো, যে জাস্ট আমি সূত্রগুলো দেখবো আর কিছু না, তাদের জন্য। ঠিক আছে? তো এই ক্লাসটা করলে আশা করি তোমরা অ্যাটলিস্ট 80% মার্ক পাবা। অ্যাটলিস্ট কারণ হচ্ছে এখানে আমার সবগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা, সবগুলো ইম্পর্টেন্ট টাইপগুলো উল্লেখ করা আছে, কোন চ্যাপ্টার থেকে কোন কোন ইম্পর্টেন্ট ম্যাথগুলো আসতে পারে, তারপর কোন ফর্মুলাগুলো পড়লে তুমি মোটামুটি ভালো করতে পারবা, এবং যদি ভালো মতো পড়তে পারো এখান থেকে 90 বা 95+ ইনশাল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে? তো বলি, এটা আসলে তোমার ক্লাসটা কিভাবে কন্টিনিউ করবা। তুমি ক্লাসটা আমার সাথে করবা, সাথে একটা বই বা কোশ্চেন নিয়ে বসবা। বসার পর যখন তোমাদেরকে যে টাইপগুলো বলবো, টাইপগুলো জাস্ট বই থেকে 2 মিনিট একটু ভিডিওটা পজ করবা। পজ করে তুমি 2 মিনিটের জন্য জাস্ট টাইপটা একটু রিভিউ করবা। ঠিক আছে? তাহলে হবে কি, চ্যাপ্টারের যে আমি টাইপগুলো বলতেছি, টাইপগুলো তোমাদের জন্য একদম ঝরঝরা হয়ে যাবে। ঠিক আছে? এই ভিডিওটা তুমি যদি পরীক্ষার আগে রাতে দেখো, তার জন্য এই সাজেশনটা থাকবে। জাস্ট একটু 1 ঘন্টা এক্সট্রা টাইম দাও, ভিডিওটা দেখো, সাথে সাথে তুমি ক্লাসটার যে টপিকগুলো দেখো, একদম প্রিপারেশন ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কথা না বলে শুরু করি। দেখো, ফার্স্ট কি লেখা, অল ফর্মুলাস অ্যাসেম্বল বাই ডিএস স্কুল। আচ্ছা, তো তোমাদের জন্য ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাস্টেরটা। আচ্ছা, আমি একটু লিখতে ভুল করছি, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে? √3 টাইপিং তো না, হ্যাঁ লিখতে মিস্টেক হয়েছে। √3, √5, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রমাণটা আমরা পরে করি, আগে উপরে গুলো দেখে আসি। আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ জানি কিরকম, উপরে ডট থাকে, এই যে ডট ডট এমন থাকে তোমার, ধরো 0.5২ উপরে ডট আছে, তার মানে হচ্ছে কি 5-2 5-2 5-2 করে যাবে। এই ভগ্নাংশগুলোকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা আমাদের এমসিকিউ বা রিটেন দুটার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগটা অনেক ইম্পর্টেন্ট। গুণ ভাগ কিভাবে করতে হয়, সাধারণ ভগ্নাংশে নিয়ে এসে তারপর গুণ ভাগ করতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, বলে দেখবা যে এক্সট্রা কিছু অংশ যোগ করতে হয়, অর্থাৎ তোমার এই যে তোমার সমধর্মী বানিয়ে নিতে হয় আগে, বানানোর পর হচ্ছে তোমার ওই যে এক্সট্রা পরে কিছু যোগ করতে হয়, 2 বা 3 যোগ করতে হয়, আবার 1 বিয়োগ করতে হয়। এই জিনিসগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? ইম্পর্টেন্ট। আর এই যে প্রমাণ করার কথা বলছিলাম, √3, √5, √7 এগুলো অমূলদ সংখ্যা, এটা প্রমাণগুলো আমি একটু পাশে লিখে রাখছিলাম। দেখো কিভাবে করবা। √3 = p/q আকারে লিখবা। লেখার পর লিখবা যে দুই পাশে স্কয়ার করে দেবা, 3 = p²/q²। তারপর 3q, এই যে একটা q পাশে নিয়ে আসলা, 3q = p²/q। কিন্তু দেখো যে p আর q ছিল কি, p আর q ছিল সহমৌলিক সংখ্যা। তার মানে কি, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। কোনো কমন ফ্যাক্টর না থাকা মানে কি, p²/q অবভিয়াসলি একটা কি ফ্র্যাকশন, ভগ্নাংশ একটা। কিন্তু 3q কি, 3q হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি এক পাশে পূর্ণ সংখ্যা থাকে, এক পাশে ভগ্নাংশ থাকে, তার মানে কি দুটো সমান? অবশ্যই সমান না। তাহলে পরের সাইনটা কি হয়ে যাবে, নট ইকুয়াল টু p²/q। যদি নট ইকুয়াল টু হয় তাহলে কি হবে, √3 নট ইকুয়াল টু p/q। যদি এটা না হয় তার মানে কি, তার মানে হচ্ছে √3 হচ্ছে মূলদ সংখ্যা নয়। যদি মূলদ সংখ্যা না হয় তাহলে কি হবে, √3 অমূলদ সংখ্যা। সো আমাদের প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ আমাদের ধরে নিতে হবে √3 বা √5 বা √7 এগুলো হচ্ছে একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা না হওয়ার পর, ধরে নেওয়ার পর আমরা প্রমাণ করবো যে আসলে মূলদ সংখ্যা নয়। সো আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল, তার মানে কি অমূলদ সংখ্যা। এই প্রমাণগুলো আমরা দেখবো। ঠিক আছে? এমসিকিউ এর জন্য আমাদের এই কোশ্চেনগুলো সাধারণত বারবার আসে যে এইটা যে অমূলদ সংখ্যা, নিচের সংখ্যাটা অমূলদ সংখ্যা, এটা যাচাই করো। বা আসতে পারে যে নিম্নের কোন সংখ্যাটা অমূলদ কোনটা মূলদ, এই জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে? আশা করি বইটা খুললে তোমরা কয়েকটা এক্সাম্পল পেয়ে যাবে, এগুলো দেখবা। ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারে আসি, সেট ও ফাংশন। সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ বা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার সেট সংক্রান্ত জিনিসগুলা। পাওয়ার সেটের উপাদানগুলো আসে। ঠিক আছে? পাওয়ার সেটের উপাদান কোনগুলো, উপসেটগুলো। ঠিক আছে? তো এই যে 2n রিটেনের জন্য আসে এরকম যে পাওয়ার সেট যে 2n হয়, একটা সেট দিয়ে বলবে এটার যে পাওয়ার সেট 2n সংখ্যক, এটা প্রমাণ করো। কিভাবে করবা, পাওয়ার সেটগুলো বের করবা, বের করে দেখাবা যোগ করে যে হ্যাঁ এতগুলা উপাদান আছে, এটা 2n রুল ফলো করে। এমসিকিউ কি আসবে, উপসেটের সংখ্যা আসবে, উপসেট কয়টা আছে এই সেটে, বা এটা পাওয়ার সেটের উপাদান কয়টা, এই জিনিসগুলো এমসিকিউ আসবে। তারপরে সংযোগ সেট, ছেদ সেট ও সেটের বিয়োগ, এই জিনিসগুলো আমরা দেখবো। এই টপিকগুলো ইম্পর্টেন্ট। সংযোগ সেট কোনগুলা, দুইটা সেট যোগ করে দিব, যোগ করলে কি মানে দুইটা সেট আসলে ইউনিয়ন করবো আর কি, মাঝখানে ইউ এর মধ্যে সাইনটা, এদিকে কি হয় দুইটা যোগ হয়ে যাবে, তো সবগুলো যেগুলো আছে সবগুলো একসাথে হবে। আর ছেদের ক্ষেত্রে কি হবে, ছেদের ক্ষেত্রে হবে কি কমন পার্ট গুলা, ধরো 2 3 5 আর এদিকে আছে ধরো 1 4, সংযোগ করলে কি হবে 1 2 3 4 5।
আর যদি ছেদ করি কিছুই কমন নাই, কমন আছে কিছু 2 3 5 আর 1 আর 4 এর মধ্যে কিছু কমন নাই, সো আমাদের ছেদ করলে হবে ফাঁকা সেট বা ফাই। আর বিয়োগ করলে কি হবে, বিয়োগ হচ্ছে আমাদের প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বিয়োগ। ধরো প্রথম সেট 1 3 5, দ্বিতীয় সেট ধরো 3 আর 5, যদি বিয়োগ করি তাহলে 3 আর 5 বিয়োগ যাবে, তাহলে থাকবে কি 1। এটাই হচ্ছে আমাদের সেটের বিয়োগ। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতির রূপান্তরটা দেখতে হবে আমাদের। যে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতির রূপান্তরটা, একটা থেকে আরেকটা রূপান্তর, এই জিনিসটা ইম্পর্টেন্ট, জিনিসটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই টপিকটা যদি হয়ে যায়, পরের টপিক হচ্ছে আমাদের এফ অফ এক্স দেওয়া থাকবে, অর্থাৎ ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 5x + 7 বাই ধরো 2x - 2 এমন কিছু একটা দেওয়া থাকবে, দিয়ে বলবে এফ অফ এক্স ইনভার্স ও +2 বা এফ অফ এক্স স্কয়ার অফ +1, এইরকম কিছু একটা ভ্যালু বের করতে। ভ্যালু বের করা বলতে কি, x এর জায়গায় এখানে x ছিল, x এর জায়গায় x ইনভার্স বসিয়ে দেবো, তো 1/x, এখানে কি হবে 5/x + 7 2/x - 2, এই জিনিসটা এখানে বসিয়ে দিবা, +2 করবা, এখানে তোমার x স্কয়ার বসিয়ে দিবা, +1 করবা, এই তো এই জিনিসটাই, ঠিক আছে। এই জিনিসগুলোই সাধারণত আসে এই চ্যাপ্টার থেকে। তো চ্যাপ্টার 2 থেকে মূলত এই জিনিসগুলো আসে। আচ্ছা, একটু চেক করে দেখি তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিনা। আর ভিডিওটা চলতেছে। আচ্ছা দেখো, তারপরে আমাদের এই বইয়ের বা অ্যালজেব্রার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি একটা সৃজনশীল কমন পাওয়া যায়। এখানকার যে আমাদের কমন সূত্রগুলো আছে, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র বা a - b হোল স্কয়ারের সূত্র, এই সূত্রগুলো আমরা এখানে স্কিপ করছি, আমরা লিখি নাই। কারণ হচ্ছে কি, কারণ এই সূত্রগুলো সাধারণত খুবই কমন, আমরা সবাই কম বেশি জানি, যেহেতু আমরা 2 দিন পরে এসএসসি পরীক্ষা, আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে। তো এখানে যে সূত্রগুলো আমাদের আছে দেখো, 2 * a² + b² সূত্রটা, a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার ইকুয়াল টু কি 2 * a² + b²। 4ab সূত্র কোনটা, a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, এই দুটো সূত্র আমাদের ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে a² + b² দুটো সূত্র আছে, একটা হচ্ছে a + b হোল স্কয়ার দিয়ে, একটা a - b হোল স্কয়ার দিয়ে, a + b হোল স্কয়ার - 2ab, a - b হোল স্কয়ার + 2ab। আচ্ছা, আর a² - b² সূত্রটা আমাদের সবার মুখস্থ সূত্র, a + b * a - b। আশা করি এটা সবার মনে থাকার কথা, ঠিক আছে। তো দেখো, স্কয়ার রিলেটেড আমাদের সূত্র মূলত এই 4-5টাই, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা কম বেশি সবাই জানি। তো এই সূত্রগুলো মনে রাখলে আমরা মোটামুটি স্কয়ার রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো করতে পারবো। তারপর আমরা কিউবের সূত্রে ঢুকি, ঠিক আছে। কিউবের সূত্রে আমাদের a + b হোল কিউব, a - b হোল কিউব, এই দুটো সূত্র দেখতে হবে। a + b হোল কিউবের সূত্রটা হচ্ছে a³ + b³ + 3ab * a + b, আর a - b হোল কিউবের ক্ষেত্রে a³ - b³ - 3ab * a - b, এই দুটো সূত্র মনে রাখবা। a³ + b³ এর দুটো সূত্র, আর a³ - b³ এর দুটো সূত্র আছে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই এই সূত্র কখন ইউজ করব, একটা বহুল আলোচিত, বহুল মানে প্রশ্ন করা একটা প্রশ্ন, ঠিক আছে। এইটা ইউজ করব যখন আমাদের কোনো কিছুর মান নির্ণয় করতে হবে আর কি, তখন প্রথমটা। আর যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তখন আমরা নিচেরটা ইউজ করব, ঠিক আছে। এই জিনিসটাই কেন, কারণ নিচেরটা দেখো উৎপাদকে বিশ্লেষিত করা আছে a + b * a² - ab + b², আর a³ - b³ এর ক্ষেত্রেও সেম, মান নির্ণয়ের ক্ষেত্রে এইটা, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এইটা। এই যে এই জিনিসগুলোই জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। এই 4টা সূত্র, উপরে আরো 4টা সূত্র, এই সূত্রগুলো মনে রাখলে মোটামুটি এই চ্যাপ্টার ম্যাথ পারবা সব, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর টাইপের সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার, ঠিক আছে। এটা সূত্রের আমাদের ইলাবোরেশন কি, a² + b² + c² + 2 * ab + bc + ca, ঠিক আছে। আশা করি এটা পারবা সবাই, ঠিক আছে। এখন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন আসে। যেমন দেখো, কোশ্চেন এমন থাকতে পারে p² = 5 + 2√6, এরকম কিছু একটা, ঠিক আছে। দিয়ে বলবে p³ + 1/p³ অথবা p³ - 1/p³ এরকম কিছু মান বের করতে বলবে, ঠিক আছে। অথবা p⁴ + 1/p⁴ বা p⁴ - 1/p⁴ বের করতে বলবে, কিছু একটা মান বের করতে বলবে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রতি বোর্ডেই মাঝে মাঝেই আসে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপটা, ঠিক আছে। ধরো p³ + 1/p³ মান বের করতে বলছে, আমরা কি করব ফার্স্টে, আমরা ফার্স্টে p² থেকে p বের করব। কিভাবে p বের করব, দেখো এখানে আমাদের a + b হোল স্কয়ার একটা সূত্র আসবে, কিভাবে আসবে, 2√2 * √3, এই গুণাকারে আছে না, আর 5 কে কি √3² + √2² কে লেখা যায় না, এখান থেকে p এর মানটা আসবে √3 + √2, ঠিক আছে। আচ্ছা, p এর মান যদি এটা হয়, শর্টকাট হচ্ছে 1/p এর মানটা হবে √3 - √2। কিভাবে হয়, অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী দিয়ে গুণ করার নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। দেখো, এই যে আজকের ক্লাসটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস,
আজকের ক্লাসটাতে আমরা নতুন কিছু শিখবো না, জাস্ট আমরা আগে যে ক্লাসগুলো করে আসছি সেটা রিভিশন ক্লাস। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে ভাই এই জিনিসগুলো কিভাবে আসলো, এটা সূত্রটা ইলাবোরেশন কিভাবে হবে, এগুলো কিন্তু সবগুলো ডিটেলস ক্লাস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে। আচ্ছা আমি একটু দেখাই আসি, ঠিক আছে? আমরা একটু ক্রোমে ঢুকি, দেখো ইউটিউবে ঢুকি, কোথায় আছে একটু দেখাই। আমাদের ডিএমসি স্টেশন স্কুল ইউটিউব চ্যানেলটাই ঢুকতে হবে, ডিএমসি স্টেশন। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল, ঠিক আছে? তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখিও। এখানে দেখো আমরা যদি প্লে লিস্টে যাই, আমরা এই যে প্লে লিস্টে দেখতেছো না 25 ডেজ শিওর শর্ট, এই যে ফুল প্লে লিস্টে দেখো আমাদের সবগুলো সাবজেক্টের মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলার পূর্ণাঙ্গ ক্লাস, বীজগণিত রাশির উপর ধরো 3 ঘন্টায় ক্লাস, বাস্তব সংখ্যার উপর ক্লাস, সবগুলো চ্যাপ্টারের উপর আমাদের বিস্তারিত ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? এই ক্লাসগুলো করলে তোমাদের ফুল বেসিক ক্লিয়ার হবে। কিন্তু এখন যেহেতু আমাদের পরীক্ষার সামনে আর 2 মাস, আসলে 2 মাস বলতেছি, আর 2 দিন সময় আছে, তো এই যে এই 2 দিন সময়ের জন্য আমাদের তো এই পূর্ণাঙ্গ ক্লাস করার সময় নেই, তাই না? আমাদের এখন মোটামুটি সব সূত্র মুখস্থ আছে, জানা আছে, আমরা জাস্ট একবার রিভিশন দিচ্ছি, একবার রিভাইজ করতেছি যে এই পার্টটা পড়তে হবে, ওই পার্টটা পড়তে হবে, এই যে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি আসে, এই জিনিসটাই, ঠিক আছে? তো আমি এটা ক্লোজ করি। তো দেখো এই জিনিসটা যদি পি হয়, এটা 1/p হবে √3 - √2। তারপর আমরা করব কি, p + 1/p মান বের করব, অথবা p - 1/p। তখন কোনটা বের করব? যখন আমাদের যেটা দরকার হবে। যেমন যদি p³ + 1/p³ থাকে, তখন আমরা p + 1/p বের করব। যদি p³ - 1/p³ থাকে, তখন p - 1/p বের করব। এই তো সিম্পল, কি পানি পানি হয়ে গেছে, তাই না? দেখো তো আশা করি এই ধরনের ম্যাথগুলো পারবা, p⁴ + -1/p⁴ বা p⁵ + -1/p⁵ আশা করি পারবা, ঠিক আছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ বলতে আমাদের এখানে সেকেন্ড টাইপটা থেকে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ সাধারণত আমাদের অনেক ছোট ছোট থাকে এবং এইগুলা 2 মার্কের জন্য থাকে, সাধারণত এ নাম্বার গুলোতে থাকে, ঠিক আছে? তো এগুলা আশা করি পারবা, একটু প্র্যাকটিস করলে পারবা। আমরা থার্ড টাইপটা দেখি। টাইপটা থাকে এরকম, xy √(x² x² + y²) এরকম একটা টাইপ থাকে, ঠিক আছে? অথবা তোমার এটা থাকতে পারে গুণ আকারে করে x³ y + xy³ এরকম ফরম্যাট থাকতে পারে। এই ফরম্যাটটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে ভাইয়া ম্যাথটা আসলে করবো কিভাবে, ম্যাথটা আসলে আগাবো কিভাবে, তাই না? তো এই যে এটা নিয়ে ভয় পাওয়ার লাভ নাই। এটা আমরা করবো কিভাবে? আমরা ফার্স্টে 1/8 গুণ দিব সামনে, 1/8। তো আমরা 1/8 তো হুদা গুণ দিতে পারি না, সামনে আরেকটা 8 নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো এই যে 8 আনলাম আর 1/8 আনলাম। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি। ফার্স্টে আমাদের এখানে 1/8টা গুণ দিলাম, তারপর এখানে কি আনলাম? একটা 8 আনলাম। আচ্ছা লাভটা কি হলো? 8xy * x² + y² থাকলো না? এই যে 8টাকে ভাঙা যায় কি 2 আর 4 আকারে। এইখান থেকে আমি কি পাবো? 4xy * 2√2x² + y²। আচ্ছা মানে মাথার মধ্যে ক্লিক করার কথা এতক্ষণে যে ভাইয়া 4xy আর 2x² + y² ফর্মুলা আমরা জানি, তাই না? এই যে আমরা উপরে পড়ে আসছিলাম, দেখো এই যে 4ab আর 2a² + b² এর ফর্মুলা কি ছিল? a + b² + a - b², আর হচ্ছে এটা কি ছিল? a + b² - a - b²। এই সেম ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। জাস্ট সামনে এই যে 1/8টা এখানে গুণ হয়ে যাবে, এই যে সূত্রটা এখানে ধরো 1/8টা গুণ হয়ে যাবে। 1/8 ইনটু এই যে 8xy * √(x² + y² ফর্মুলা কি হবে? x + y² + x - y² ইনটু x + y² - x - y²। তোমাকে ধরো হয়তো এখানে x + y এর মান দেওয়া থাকবে, হয়তো ধরো এখানে x - y এর মান দেওয়া থাকবে, মানগুলো বসিয়ে দেবো, ম্যাথ শেষ। তোমাকে ধরো এখানে 8 দিল না, তোমাকে এখানে 5 দিল, 3 দিল, কিছু একটা দিল, জাস্ট 8 বানাই নিতে হবে। বানাই নিয়ে তারপর বাকি অংশটা গুণ দিবা। তো যদি 5 থাকতো আমি কি করতাম? আমি করতাম এখানে 5/8 ধরে নিতাম, কিন্তু 8 ধরে নিতাম, এভাবে করতাম, 8 দিয়ে ম্যাথ করতাম, পরে 5/8 গুণ করে দিতাম, শেষ। এই তো ম্যাথ শেষ। এমসিকিউ এর জন্য আমাদের সাধারণত আচ্ছা আমাদের চ্যাপ্টার 3 তে 5টা অনুশীলনী নিয়ে আসে না, 3.1 থেকে 3.5 পর্যন্ত। 3.5 এর যে ম্যাথগুলো আছে এগুলো সাধারণত আমাদের রিটেন বা সৃজনশীল আসে না। আমি বিগত 8-10 বছরের কোশ্চেন ঘাটাঘাটি করে দেখলাম, তো এই যে নোটটা তোমরা সাজেশনে বানানোর জন্য, তো তখন দেখলাম যে সাধারণত এই চ্যাপ্টার থেকে আমাদের সৃজনশীল খুব বেশি আসে না, আসে কি এমসিকিউটা আসে। এমসিকিউ আসে মুনাফা দিয়ে, সরল বা চক্রবৃদ্ধি মুনাফা, এই জিনিসগুলো। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার সূত্রটা কি ছিল? I = PNR, আর এ বা অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা মূলধন কি ছিল? P × 1 + NR, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আর চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের সূত্র কি ছিল? C = P × 1 + R⁴ এগুলো আমাদের এমসিকিউ ক্ষেত্রে মনে রাখতে হবে। সেকেন্ড টাইপ ছিল এমসিকিউ ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্রান্ত লাভ ক্ষতি। কিরকম থাকতে পারে? ধরো একজন একটা ছাগল কিনছে, ঠিক আছে? ছাগল কিনছে ধরো কত দিয়ে? ধরো 1000 টাকা দিয়ে কিনছে। 1000 তো ছাগল পাওয়া যাবে না, ধরো কিনছে, ঠিক আছে?
ছাগলের বাচ্চা। এখন সে ওটা 1200 টাকায় বিক্রি করছে, তার মানে সে কত টাকা লাভ করছে? 200 টাকা। কত টাকায় 200 টাকা? 1000 টাকায় 200 টাকা। তার মানে 100 টাকায় কত? 20 টাকা। তার মানে লাভ কত পার্সেন্ট? 20%। এই তো এই ধরনের ইজিয়ার ম্যাথগুলো আমাদের থাকবে এই যে এই এমসিকিউ টাইপে, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা পারবা, এই ধরনের ম্যাথগুলো সবগুলো পারবা। পরের চ্যাপ্টার সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমে আসলে আমরা দুইটা পাশাপাশি রেখে পড়বো। সূচক আর লগের যে ম্যাথগুলো আছে, এই সূত্রগুলো আছে, এগুলো একটু পাশাপাশি রেখে পড়লে আমাদের ইজিয়ার হবে। আচ্ছা, তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া এটা কোন নোট থেকে পড়াইছেন, কোথা থেকে পড়াচ্ছেন এই জিনিসগুলা? আচ্ছা, এটা হচ্ছে আমার তৈরি করা একটা হ্যান্ড নোট। এখানে আমাদের সবগুলা মানে চ্যাপ্টার, আমাদের ম্যাথের যে 17টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো টাইপগুলো লেখা আছে। এটা তোমরা এই যে আজকে এই ভিডিওটা দেখতেছো, এই ইউটিউবে বা ফেসবুকে যেখানে ভিডিওটা দেখো, কমেন্ট বক্সে ইনশাআল্লাহ তোমার পিডিএফটা আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সূচকের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে সূচকগুলা, এটির উপর এম আর এটির উপর গুণ আকারে থাকে, তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়। লগের ক্ষেত্রে যদি সূচকগুলো গুণ আকারে থাকে, তখন এইখানে এসে যোগ হয়ে যায়। দেখো, গুণ থাকলে যোগ হচ্ছে, গুণ থাকলে যোগ হচ্ছে, ঠিক আছে? এই পার্টটা মাথায় রাখবা। সেম, ভাগ থাকলে বিয়োগ হচ্ছে, ভাগ থাকলে বিয়োগ হচ্ছে। কিন্তু এখানে যোগ হচ্ছে কোনটা? সূচকগুলো। এখানে যোগ হচ্ছে কোনগুলো? টার্মগুলা। এটাই ডিফারেন্সটা। লগ আর সূচকের ডিফারেন্স কোথায়? সূচকগুলো যোগ হচ্ছে, সূচকগুলো বিয়োগ হচ্ছে, টার্মগুলো যোগ হচ্ছে, টার্মগুলো বিয়োগ হচ্ছে, এই তো। আচ্ছা, পরবর্তী কি? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a ইনটু m, a টু দি পাওয়ার m ইনটু n, অর্থাৎ পাওয়ার আকারে থাকলে, একটা পাওয়ার আকারে থাকলে গুণ হয়ে যায়। এখানে স্টুডেন্ট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কি রকম? ধরো a টু দি পাওয়ার 6 আছে, এটাকে তারা ভাঙাইতে চায়, তারা লেখে a কিউব টু দি পাওয়ার কিউব। তারা ভাবে ঠিক আছে, পাওয়ার তো যোগ হয়ে যায়, কিউব কিউব হয়ে যাবে, এরকম ভাবে। জিনিসটা কিন্তু এরকম না। এটাকে আমরা লিখতে পারবো কিভাবে? এটা কিন্তু আমাদের ভুল। হ্যাঁ, বোর্ডটা বারবার নড়তেছে। দেখো, ভুল কেন বললাম? এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এটা আমাদের ভুল। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এ কিউবের উপরে স্কোয়ার আকারে, অথবা এ স্কোয়ারের উপরে কিউব আকারে, এভাবে লিখতে পারবো, ঠিক আছে? লিখে, আচ্ছা ঠিক আছে, এভাবে লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি। তো এই জিনিসটা স্টুডেন্ট অনেক সময় ভুল করে কি, যে পাওয়ার উপর পাওয়ার লিখে দেয়, বা গুণ করার ক্ষেত্রে মানে যোগ করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভুল করে। যেমন অনেকে আবার দেখছি করছে কি, এ স্কোয়ার ইন্টু এ কিউব আছে, সে সুন্দর মতো এ টু দি পাওয়ার 6 লিখে দিছে, গুণ করে দিচ্ছে এখানে। এই জিনিসটা কিন্তু করা যাবে না। সূচকের জিনিসটা মাথায় রাখতে হবে যে কি, যখন গুণ আকারে আছে তখন যোগ হয়ে যাবে, যখন পাওয়ার আকারে আছে তখন শুধুমাত্র গুণ হবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? আশা করি প্রবলেম হবে না। আরেকটা জিনিস, যে কোনো কিছুর পাওয়ার, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে মান হবে 1। আমি ফারহান, আমার পাওয়ার যদি শূন্য হয়, ফারহান টু দি পাওয়ার শূন্য, কত হবে? 1 হবে। এটাই, ঠিক আছে? যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে মান হবে 1। আচ্ছা, তারপরে দেখি পাওয়ার যদি নেগেটিভ হয়, পাওয়ার নেগেটিভ হওয়া মানে কি? 1/a টু দি পাওয়ার n। আচ্ছা, আর পাওয়ারটা যদি 1 বাই সামথিং আকারে থাকে, তখন কি হয়? n রুট a। এই জিনিসটা বোঝায়। তার মানে a টু দি পাওয়ার হাফ বলতে কি? রুট a। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কিছু সূত্র লেখা আছে। a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হয়। দেখো, a আর a কমন মিলে গেছে, তাহলে বাকি থাকে কি? x আর y, তাহলে x ইকুয়াল টু y। a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b হবে। x আর x মিলে গেছে, x আর x কাটাকাটি, a ইকুয়াল টু b। এই তো, সিম্পল, সিম্পল অ্যাজ ওয়াটার। আচ্ছা, তারপর আমরা লগের এই যে 1 নম্বর 2 নম্বর সূত্রগুলো মোটামুটি দেখছিলাম। এখন লগের 3 নম্বর সূত্রটা দেখি। দেখো, এই যে লগ a বেস m একটা কিছু আছে, এইটার উপর আর একটা পাওয়ার আকারে আছে, কিন্তু লগের নিয়ম হইতেছে এই যে পরে পাওয়ার আকারে কাউকে বসতে দেয় না, তারে ঠেলে ঠুলে সামনে পাঠাবে। বুঝতে পারছো? এই যে 8টা বেচারা সুন্দর মতো বসেছিল পিছনে গিয়ে, তারে ঠেলে ঠুলে সামনে পাঠিয়ে দিচ্ছেন। সো সূত্রটা কি হবে? 8টা সামনে আসবে, আর লগ a বেস m। আই গেস ক্লিয়ার, ঠিক আছে? তারপরে সূত্রটা, এই সূত্রটা একটা ব্যাখ্যা আমি লিখে রাখছিলাম পরে, লগ a বেস b, এইটার আমরা বেস শিফট করব, আমরা বেসটা পরিবর্তন করব। এ আসছে, এর জায়গায় অন্য কিছু বেস আকারে আনবো। সিস্টেমটা কিরকম? সিস্টেমটা হচ্ছে, যেটা আনবো সেইটার উপরে একবার পাওয়ার আকারে থাকবে এবং নিচে একবার থাকবে, একবার বেসে থাকবে, একবার পাওয়ারে থাকবে। তো দেখো, একবার উপরে নিচে মিলে কাটাকাটি চলে যায়, তো আলটিমেটলি লগ a বেস b থাকে। এটাই এটাই আমাদের মেইন কনসেপ্ট, জানলে হবে। এই কনসেপ্ট দিয়ে আমরা হাজার হাজার ম্যাথ করে ফেলতে পারবো লগের, ঠিক আছে? আচ্ছা, এটা একবার একটু আমি নোটে রেখে আসছি, বোর্ডে লিখছিলাম আমি তখন। হ্যাঁ,
যেমন ধরো লন 5, আচ্ছা এগুলো লিখে রাখছিলাম আমি আগে এই কারণে যে আমার আজকে ক্লাসটা যতটা সময় আমি শর্ট করতে যাচ্ছি, শর্ট করলে হবে কি তোমাদের পরীক্ষা যেটা বেশি সময় নাই তোমরা যাতে দেখতে পারো ভিডিওটা তাড়াতাড়ি করে, ঠিক আছে। দেখো লন 5 একটা উদাহরণ লিখছি, ঠিক আছে। আচ্ছা লন না, এটা হচ্ছে আসলে ln 5 হবে। ln 5 আমরা অনেকে লন বলি ভুলে। ln 5 বলতে আসলে বোঝায় log e base 5, ঠিক আছে। এটা ধরো আমরা বেস শিফট করব, কিভাবে করতে পারি, ধরো 10 নিয়ে আসবো, তো log e base 10 into log 10 base 5 এভাবে লিখলাম, ঠিক আছে। লেখার পর আমরা দেখতেছি log e base 10 কে আমি log e base বলতে কি ln, তাহলে ln 10 লিখতে পারি এটাকে, আর এটাকে লিখতে পারি log 10 base মানে কি log 5 log ln 10 into log 5, তবে ln 5 কে আমি লিখতে পারি ln 10 into log 5। এই ধরনের জিনিসগুলো শর্টকাটগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে অনেক চ্যাপ্টারে, ঠিক আছে। তো আশা করি কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী পার্টে আগাই। log সামথিং বেস পাওয়ার যদি 1 হয় তাহলে মান হবে 0, মাথায় রাখবা, ঠিক আছে। log a বেস a বেস এবং পাওয়ার যদি সেম হয় অ্যান্সার হবে 1, আর যদি log a বেস b থাকে এরকম থাকে তাহলে ভাববা উল্টাই যদি আমি, তাহলে পাওয়ার আর বেস শিফট করে, অর্থাৎ log b বেস a হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরবর্তী টপিক দেখি। লগের পূর্ণক ও অংশক নির্ণয়, এটা আমাদের এমসিকিউ এ বলো রিটেনে বলো 2 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। পূর্ণক ও অংশক কি জিনিস এগুলা? পূর্ণক আর অংশক এটা আমি নির্ণয় করবো কিভাবে, ধরো লগ বললো লগ 5000 লগ 10,000 কিছু একটা বললো এগুলোর পূর্ণক অথবা অংশক নির্ণয় করতে হবে। কি জিনিস এটা? আমরা ক্যালকুলেটরে চাপবো, লগ সামথিং চাপলাম, চাপার পরে একটা পূর্ণ সংখ্যা সামথিং দশমিক সামথিং একটা আসবে, তাই না? এই যে পূর্ণ সংখ্যা যে পার্টটা আসছে এটা হচ্ছে পূর্ণক, আর যে আমাদের দশমিকের পর অংশটা আসছে সেটা হচ্ছে আমাদের অংশক। এই দুটো জিনিস হচ্ছে পূর্ণক আর অংশক। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এইটাই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের শেষ। আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখি এক চলক বিশিষ্ট সমীকরণ। এই চ্যাপ্টার থেকে আসলে ম্যাথ খুব বেশি একটা আসে না, এমসিকিউ আসে, 2 মার্কের এমসিকিউ আসতে পারে কিরকম, একটা ইকুয়েশন দিতে দিয়ে বলছে এর মূলগুলো কেমন হবে এরকম। আচ্ছা একটু দেখাই আগে একটা ইকুয়েশন, x² + bx + c = 0, চলক একটা, চলক কোনটা? x হচ্ছে চলক। ইকুয়েশন একটু দিতে দিয়ে বলছে, আচ্ছা দিয়ে কিছু বলে নাই। আচ্ছা এরকম যদি ইকুয়েশন হয় তাহলে x এর মান হয় -b ± √b² - 4ac/2a, এটা হচ্ছে x এর একটা কমন মান, এটা হচ্ছে x এর মান, ঠিক আছে। যদি এইটা হয়, দেখো এটা আমাদের মুখস্থ কিন্তু x এর মান, এই যে মানটার মধ্যে x এর মান আসলে কেমন হবে, বাস্তব হবে, অবাস্তব হবে, মূলদ হবে, না কেমন হবে, নাকি কোন টাইপের হবে, এটা আমরা কিভাবে বুঝবো হচ্ছে b² - 4ac এর মানটার উপরে নির্ভর করবে। আচ্ছা কোন একটার মান যদি কোনো কিছুর উপর নির্ভর করে, আমরা বলতে পারি না যে ওই মানটা জানলে আমি এই মানটা নির্ণয় করতে পারবো। তো এই কারণে b² - 4ac কে আমি বলি নির্ণায়ক, নির্ণায়ককে ইংলিশে বলে ডিটারমিনেন্ট। ওই কারণে আমরা শর্টকাট এখানে d লিখছি, d = b² - 4ac। আচ্ছা এখন আমরা d এর ক্যারেক্টারিস্টিক উপর নির্ভর করে বাকিগুলো নির্ণয় করব, ঠিক আছে। d যদি শূন্যের চেয়ে বড় হয়, d যদি শূন্যের চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ বলতে কি? পূর্ণবর্গ বলতে 4, 9, 25, 16, 36, 49, 100, মানে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় এবং শূন্যের চেয়ে বড় হয়, মূলগুলো হবে বাস্তব, অসমান, মূলদ। বাস্তব, অসমান, মূলদ, টার্মগুলো মাথায় রাখবা, বাস্তব, অসমান, মূলদ। এগুলো তোমার এমসিকিউ বহু নির্বাচনীগুলোতে ওই যে একগুলো থাকে না যে 3টা অপশন দেওয়া থাকে, বলে এ বি, বি সি, এ বি সি, এমন অপশন থাকে, এই জিনিসগুলোতে এটা আসতে পারে। আচ্ছা d যদি শূন্যের চেয়ে বড় হয় কিন্তু পূর্ণ সংখ্যা নয়, মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে মূলগুলো হবে বাস্তব, অসমান ও অমূলদ। দেখো এটা কিন্তু লাল কালিতে দেখছি, কারণটা কি? এতক্ষণ পর্যন্ত মূলগুলো আমার মূলদ ছিল, কিন্তু এখানে এসে কি হলো, মূলগুলো অমূলদ হইলো, ঠিক আছে। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এই লাল কালির পার্টগুলো অমূলদ। d যদি শূন্যের সমান হয় তাহলে কি হবে? তাহলে মূলগুলো হবে বাস্তব ও সমান। মূলগুলো এতক্ষণ পর্যন্ত কি ছিল? অসমান ছিল, এখানে এসে কি হয়ে গেছে? সমান। তো আমাদের কোশ্চেন এমসিকিউ থাকবে এরকম যে মূলগুলো সমান হবে কখন? মূল সমান হবে যখন d = 0, অর্থাৎ b² - 4ac = 0 হবে। b² - 4ac = 0 মানে কি? b² = 4ac হবে, তখন আমাদের মূলগুলো 0 হবে, ঠিক আছে। এই ধরনের আমাদের মূল্য সমান হবে আর কি, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা দেখো এতক্ষণ পর্যন্ত মূলগুলো সবগুলো বাস্তব ছিল, মূলগুলো অবাস্তব হতে পারে না। অবাস্তব হবে যদি না d > 0 হয়, d যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে মূলগুলো হবে অবাস্তব। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এই 4টা টপিক যদি আমরা বুঝি, এই 4টা পয়েন্ট আমাদের এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টার থেকে ক্লিয়ার। এই চ্যাপ্টারে আর কিছু নাই। পরবর্তী চ্যাপ্টার রেখা, কোণ, ত্রিভুজ, এই চ্যাপ্টারটা থেকে সাধারণত খুব বেশি ম্যাথ আসে না, এমসিকিউ 2-1টা আসতে পারে, আমি একটু দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা আমরা পড়বো ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু, এই 3টা বিষয় নিয়ে একটু দেখবো, ঠিক আছে।
ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাগুলা ছেদবিন্দু। মধ্যমা কোনগুলা? ত্রিভুজের শীর্ষ থেকে আর উপরবাহু পর্যন্ত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে আমি দাগটা জানি সেটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। ঠিক আছে, এই দেখো একটা ত্রিভুজ, ধরো এমন একটা ত্রিভুজ। আচ্ছা কেমনে দেখাই আসলে, ধরো এমন একটা ত্রিভুজ আছে, এদিকে একটা ধরো বাহু আছে এমন, ঠিক আছে, এখান থেকে একটা মধ্যমা, এখান থেকে একটা মধ্যমা, এখান থেকে একটা মধ্যমা, তিনটা মধ্যমা আসবে, এই মাঝখানে একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টটা হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ভরকেন্দ্র হচ্ছে শিশু মধ্যমা ছেদবিন্দু। ভরকেন্দ্র আর পরিকেন্দ্র অনেক সময় অনেক একটু উল্টাপাল্টা করে, পরিকেন্দ্রের জায়গায় ভরকেন্দ্র লেখে, ভরকেন্দ্রের জায়গায় পরিকেন্দ্র লেখে, এটা করা যাবে না। পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। পরিকেন্দ্র আসলে আসলে পরিবৃত্তের পরিকেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র। পরিবৃত্ত কি জিনিস আমরা একটু পরে যে পরের চ্যাপ্টার সম্ভবত এই যে বৃত্ত চ্যাপ্টারে গিয়ে দেখবো। ঠিক আছে, আমরা আপাতত এই জায়গাটা দেখি। পরিকেন্দ্র হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। আচ্ছা, পরের টপিক হচ্ছে কি? লম্ববিন্দু। লম্ববিন্দু কি জিনিস? লম্ববিন্দু হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুদের উপর যে অঙ্কিত লম্বগুলো আছে, এই লম্বগুলোর ছেদবিন্দু হচ্ছে লম্ববিন্দু। ব্যাপারটা কিরকম আসলে একটু দেখাই। আমার আঁকার হাত খুবই বাজে, তাহলে আঁকার চেষ্টা করি। একটা ধরো ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকলাম, এই শীর্ষ থেকে একটা লম্ব আসবে, এখান থেকে একটা লম্ব আসবে, এখান থেকে একটা লম্ব আসবে, এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, এই হচ্ছে লম্ববিন্দু। এটা যদি আমি ভরকেন্দ্র রাখতাম, ভরকেন্দ্র আবার অন্যরকম হইতো। ভরকেন্দ্রের ক্ষেত্রে দেখো মধ্যমা হইতো না। দেখো এই সেম ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্রটা ডিফারেন্ট হতো কেমনে বলি। ভরকেন্দ্রটা হইতো এরকম, ভরকেন্দ্রটা হইতো এই জায়গায়, কিন্তু পরিকেন্দ্র মানে লম্ববিন্দু হচ্ছে এই জায়গায়। ধরো এই যে ডিফারেন্সটা, এই হচ্ছে ডিফারেন্সটা আসলে, বুঝছো? তোমার এখান থেকে খুব বেশি বিস্তারিত ডিপে কিছু আসবে না, খালি আসতে পারে যে কোনটা কি জিনিস এটাই। এখান থেকে এমসিকিউ একটা জিনিস আসে, কোনটা পার্ট আসে একটু পর দেখাচ্ছি। এমসিকিউ আসবে এই জিনিসটা, পরিকেন্দ্রের অবস্থান। ত্রিভুজের কথা বলবে, দিয়ে বলবে যে পরিকেন্দ্রটা হচ্ছে বাইরে আসবে না ভিতরে আসবে, ত্রিভুজের কোন দিকে থাকতে পারে, এই যে এমসিকিউটা এটা এরকম আসে। ঠিক আছে, এটা দেখে নিও। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস অনেকে আমরা ভুল করি, পূরক কোণ সম্পূরক কোণ। কোনটা যোগফল 90 ডিগ্রি, কোনটা 180 ডিগ্রি, এটা আমাদের মাথায় থাকে না। মনে রাখবা সম্পূরক কোণ, সম্পূরক একটা বড় শব্দ না পূরকের থেকে, এই কারণে কোনটাও বড়। সম্পূরক কোণ হয় 180 ডিগ্রি, পূরক হয় 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় থাকবে আশা করি, আর সমস্যা হওয়ার কথা না, জাস্ট এভাবে মনে রাখবা। আচ্ছা, একটা পরে যে দুটো লাইন আছে এগুলো কিন্তু আমাদের কমন সেন্সের ব্যাপার, সাধারণ জ্ঞানের ব্যাপার। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার হলে যায় না, আমাদের সাধারণ জ্ঞানের কাজ করে না। পরীক্ষা হলে যায় সাধারণ জ্ঞানগুলো আমাদের অসাধারণ হয়ে যায়, আমরা মাথা থেকে হারায় যায়। ঠিক আছে, দেখো কি লেখা আছে। ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড়, এটা তো আমরা বলতেই পারি, তাই না? এই ত্রিভুজ একটা এডি বাহু আর এই বাহু যোগ করলে ডি এর চেয়ে যে হাজার গুণে না, ডি এর চেয়ে যে একটু বড় হবে, এটা তো আমরা বলতে পারতেছি, তাই না? অনুমানে এটা চোখে দেখাই বলা যায়। এই জিনিসটা আমরা পরীক্ষায় ইউজ করতে পারবো, বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো, এটা মাথায় রাখবো। বিশেষ করে আমাদের কিছু প্রমাণ আছে এই চ্যাপ্টার থেকে, যে প্রমাণ করো ধরো এ বি প্লাস সামথিং, ধরো কিছু একটা আছে, গ্রেটার দেন সামথিং কিছু একটা আছে, এরকম এই ধরনের যে প্রমাণগুলো আছে, এই দুগুলোর ক্ষেত্রে এই যে লাইনটা, এই যে আমাদের কি বলে এটাকে, প্রস্তাবনাটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীটা বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা ত্রিভুজ এ ডি, একটা ত্রিভুজ দুইটা বাহু এ ডি আর এ এর মধ্যবিন্দু বি আর সি, এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ বি আর সি বিসি, এই সংযোগ রেখাংশ কি হয়? তৃতীয় বাহু অর্থাৎ ডি, তৃতীয় বাহুর সমান্তরাল, ডি এর সমান্তরাল এবং অর্ধেক হবে, ডি এর অর্ধেক হবে, অর্থাৎ বিসি প্যারালাল ডি, বিসি ডি এর সমান্তরাল ও বিসি হচ্ছে হাফ ডি, বিসি ডি এর অর্ধেক। এই জিনিসটা দিয়ে আমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবো। আমাদের আগের বিগত বোর্ডে যদি এমসিকিউ গুলো দেখবা, এই ধরনের কিছু কিছু এমসিকিউ চলে আসছে এখান থেকে। ঠিক আছে, একটা ত্রিভুজ দিচ্ছে, দিয়ে মধ্যবিন্দু বলে দিচ্ছে, বলছে যে এইটার মান এত, এটার মান কত। তো এটা বলছে 6 সেন্টিমিটার, এটা বলছে কত, তখন কত হবে? এটা অ্যান্সার হাফ হবে, 3 সেন্টিমিটার। এই তো এই জিনিসটা আমাদের মাঝে মাঝে আসে। ম্যাথে আরেকটা জিনিস আসে আমাদের এমসিকিউ এ, কোন গণনাটা আসে। কোন গণনা কি জিনিস? একটা ধরো সমকোণী সূক্ষ্মকোণী কিছু একটা ত্রিভুজ দিছে, দিয়ে একটা কোণ বলছে, আরেকটা কোণ একটা হিন দেওয়া আছে, বলছে আরেকটা কোণ কত, এই সেম জিনিসটা। বা একটা ফিগার, চতুর্ভুজের ফিগার কিছু একটা আঁকা আছে, একে বলছে যে এই কোণটা এত, এই কোণটা এত, এই কোণটা এত, আরেকটা কোণ কত, এরকম কিছু একটা। এরকম কোন গণনার কিছু এমসিকিউ আমরা দেখছি, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমাদের চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি, নামটা শুনে বোঝা যায় চ্যাপ্টারটা অনেক প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদের এখানে কি অনেক কিছু ড্র করতে হয়, আঁকতে হয়। আচ্ছা, আমরা আঁকি কিভাবে? আঁকার আগে আমরা দেখি আঁকার জন্য আমাদের কিছু ইনফরমেশন তো লাগবে। একটা হুবহু যদি আমাদেরকে চতুর্ভুজ আঁকতে বলে, হুবহু একটা ত্রিভুজ আঁকতে বলে, সিমিলার ট্রায়াঙ্গেল বা সিমিলার কোয়াড্রিলেটারাল, তখন আমরা কিভাবে আঁকবো, আমাদের কি কি ইনফরমেশন দরকার, অ্যাটলিস্ট কতগুলো ইনফরমেশন দরকার, এই জিনিসটা আমরা জানবো। এটা আমাদের এমসিকিউ এর কাজে লাগবে। কিন্তু একটা ত্রিভুজ আঁকতে অন্তত 3টি উপাত্ত দরকার হবে, অন্তত 3টি।
আর চতুর্ভুজ আঁকতে অন্তত 5টি স্বাধীন উপাত্ত দরকার হয়। এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। 5টি স্বাধীন উপাত্ত কি কি হতে পারে? 4টা বাহু একটা কোণ, বা 3টা বাহু 2টা কোণ, 3টা বাহু 2টা কর্ণ, এরকম কিছু হতে পারে। এই জিনিসগুলো আমাদের দরকার হবে। আচ্ছা, আমরা আঁকার নিয়ম, আচ্ছা ধরো আমি একটা জাস্ট রাফ আঁকে দিই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, আঁকা আঁকির ক্ষেত্রে না, আঁকা আঁকির ক্ষেত্রে আমরা অবভিয়াসলি চেষ্টা করব, আচ্ছা একটা খাতা বা বই আশেপাশে থাকলে বেটার হইতো। আচ্ছা, আমার ট্যাবটা আছে এখানে, ট্যাব দিয়ে বসাই। দেখো, ধরো এটা তোমার খাতা, খাতার এই পৃষ্ঠায় তুমি লিখতেছো, লেখার পর তুমি বুঝতেছো যে এই ড্রয়িংটা বা এই যে উপপাদ্য বা সম্পাদ্যটা তোমার পরের পৃষ্ঠা পর্যন্ত যাবে, সেকেন্ড পৃষ্ঠা পর্যন্ত আসতেছে, এই জায়গায় ধরো এই জায়গায় লিখতেছো। তো এই জিনিসটা কখনো করবা না, চেষ্টা করবা যে এই যে উপপাদ্য সম্পাদ্য এই জিনিসগুলো এখানেই শুরু করতে, এই পৃষ্ঠায় শুরু করতে, এই পৃষ্ঠা পর্যন্ত টানতে, অর্থাৎ যখন টিচার এভাবে খুলে দিতেছে যাতে জিনিসটা একদম পাশাপাশি থাকে, ঠিক আছে? তখন সুবিধা হয় কি, তোমাকেও বারবার ঘুরে ঘুরে চিত্রটা নিজে দেখা লাগে না, দেখে আঁকা লাগে না, একবার ইজিলি করে ফেলতে পারবা। চিত্রটা ধরো এখানে লিখলা, লেখার পর ধরো এইখানে তোমার প্রুফ শুরু করলা, এখান থেকে তুমি প্রুফটা লিখলা, শেষ, 2 পৃষ্ঠা ম্যাথ শেষ, ঠিক আছে? এরকম করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা মোটামুটি ইফিশিয়েন্ট আর একটা লজিক্যাল ওয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে সম্ভব উপাত্ত ক্ষেত্রে কি লিখতে হয়, মানে বিশেষ নির্বাচন লিখতে হয়, অঙ্কন লিখতে হয়, এই তো এই জিনিসগুলাই। একটা ধরো রাফ একটা দেখাই তোমাদেরকে। ধরো একটা চতুর্ভুজের আমাদের 4টা বাহু আছে, 2টা কর্ণ আছে। কেমনে আঁকবো আমরা? আমরা একটা রশ্মি নেই, নিয়ে কি করি, একটা কর্ণটা কেটে নেই, এই পর্যন্ত কেটে নেই কি দিয়ে, কম্পাস দিয়ে। নেওয়ার পর 2টা বাহু অনুযায়ী এই পর্যন্ত এখানে একটা কাটি। আচ্ছা, মুছে ফেলি, এই জায়গাটা একটু দেখাই আগে ভালো মতো। নেওয়ার পর কি করি আমরা, আমরা এখান থেকে একটা বৃত্তচাপ নেই, নিয়ে ধরো এই পর্যন্ত আমরা কাটলাম। এটা কি হাত কাজ করে, তাই না? আচ্ছা দেখি, ধরো এখান থেকে আমরা এই পর্যন্ত বৃত্তচাপ নিলাম, কাজ তো করে না। ধরো এখানে কাটলাম, এখান থেকে আরেকটা বাহু অনুযায়ী বৃত্তচাপ আনবো, এখানে কাটবো। কাটার পর এই পয়েন্টটা দিয়ে আমরা কি করি, জয়েন করে দিব। তাল গাছের মতো লাগতেছে বা কিছু একটা পাহাড়ের মতো হয়েছে ধরো, ঠিক আছে? এখান থেকে আবার ধরো একটা বৃত্তচাপ আঁকবো, আরেকটা বাহু নিয়ে। ধরো বৃত্তচাপটা এখানে ছেদ করছে, এখান থেকে বৃত্তচাপ নিছি, এটা এখানে ছেদ করছে, ওই পয়েন্টটা যোগ করে দেবে, এই তো আমাদের নির্ণয় চতুর্ভুজ হয়ে যাবে। আমি আগেই বলছি আমার আঁকার হাত খুব বাজে, একটু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করো। এমনি করে আমরা একটা চতুর্ভুজ আঁকে ফেলি, তাই না? যদি কোণ দেওয়া থাকে, কোণটা নেই, আঁকে ফেলি। নিয়মটা কি, বৃত্তচাপ গুলো মোছা যাবে না, বৃত্তচাপ এরকম থাকবে, সঠিকভাবে পরিমাপ করে নিবা, এই তো হয়ে গেছে আমাদের চিত্রাঙ্কন। আচ্ছা, এখান থেকে আরো এমসিকিউ আসার মতো জিনিস কি, রম্বসে কয়টা থাকে, রম্বসে অ্যাটলিস্ট কয়টা ডাটা লাগে, সামুদ্রিকে কয়টা ডাটা লাগে। রম্বস আঁকার জন্য অন্তত 2টা ডাটা লাগবে, সামুদ্রিক আঁকার জন্য অন্তত 3টে ডাটা লাগবে। আচ্ছা, আমার কেউ একটু অ্যান্সার দিও তো কমেন্ট বক্সে, যে ভাইয়া বর্গ আঁকার জন্য অন্তত কয়টা ডাটা লাগবে, অন্তত কয়টা ডাটা থাকলে তুমি বর্গ আঁকতে পারবা। আয়ত আঁকার জন্য অন্তত কয়টা ডাটা লাগবে, আমাকে এটা একটু কমেন্ট বক্সে সময় অ্যান্সার দিও, ঠিক আছে? আচ্ছা, বৃত্ত, পরের চ্যাপ্টার। বৃত্ত চ্যাপ্টারটা আসলে অনেক মজার একটা চ্যাপ্টার আসলে বলবো আমি। আমি ছোটবেলায় যখন তোমাদের বয়সে ছিলাম, লাইক 9-10-এ পড়তাম, তখন আমার আসলে এই জিওমেট্রি পার্টটা আমি না কেমন জেনে রাখতাম, আমার একটু বিরক্ত লাগতো। বিরক্ত লাগতো কেন, যে অ্যালজেব্রায় ক্যালকুলেশন করলে, ম্যাথ করলে, ছোট করে ম্যাথ করলে মার্ক পাওয়া যায়, বৃত্ত তারপর ব্যবহারিক জ্যামিতি এগুলো অনেক বড় বড় করে লেখা লাগে, তারপর মার্ক পাওয়া যায়, তাও ফুল মার্ক দিতে চায় না স্যাররা, এরকম প্যারা লাগতো। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে এই জিওমেট্রি পার্টটা কিন্তু অনেক ইজিয়ার। জিওমেট্রি পার্টটায় জাস্ট তুমি যে থিওরিগুলো চাইছে, যে প্রমাণটা চাইছে, একটু করে দিবা, একটু টাইম বেশি লাগবে, বাট তোমার হয়ে যায়। কিন্তু অ্যালজেব্রা ত্রিকোণমিতিতে তুমি জাস্ট একটু সিম্পল প্লাস মাইনাসের ভুল হোক, একটু প্রবলেম হোক, দেখবা ম্যাথ গেছে গা, পুরো ম্যাথ গোল্লা, ঠিক আছে? মাথাও ঘুরতেছে, ম্যাথও হয় নাই, শেষ। তো এই কারণে বলবো যে আসলে জিওমেট্রিকে হেড করা বা জিওমেট্রি কম করার কোনো এরকম দরকার নেই। জিওমেট্রি ঠিক মতো করবা, সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়বা, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে একটা, ঠিক আছে? দেখো, আমরা বৃত্তের এখানে 3টা বৃত্ত টাইপ দেখতেছি, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত। কোনটা কি ছবি দেখে বোঝা যাচ্ছে। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু জুড়ে যে বৃত্ত, পরিবৃত্ত। একটা ত্রিভুজের মাঝখানে যে বৃত্ত থাকে, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। একটা বাহুকে ঘেঁষে যে বৃত্ত থাকে, বহির্বৃত্ত। এই তো এইগুলাই, ঠিক আছে? এই যে পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি, পরিকেন্দ্র। পরিকেন্দ্র নিয়ে আমরা তখন কথা বলতেছিলাম। পরিকেন্দ্রে কি হয়, শীর্ষবিন্দু থেকে যে লম্বগুলো আঁকি, শীর্ষবিন্দু বলতেছি, যে লম্ব কেন্দ্র, যে লম্ব সমদ্বিখণ্ডক গুলো আছে, সেইগুলার যে হচ্ছে তোমার যোগ ছেদবিন্দু, সেটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র আর কি। এখান থেকে এটা যাবে, এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক আসবে। লম্ব সমদ্বিখণ্ডক তো এখানে আসবে না আসলে। আচ্ছা, আমি একটু ভুল আঁকছি, দুঃখিত। ধরো এটা হচ্ছে পরিকেন্দ্র, এখান থেকে যে লম্ব, এইখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক একটা আসবে, এখান থেকে একটা আসবে,
এখান থেকে এটা আসবে, এই যে সমদ্বিখণ্ডকগুলোর যে ছেদ বিন্দুটা, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। ঠিক আছে, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এই জিনিসগুলো একটু জানা রাখবা কোনটা কি। তারপর আমরা এখানে কিছু কমন লাইন দেখতেছি, এই লাইনগুলো আমরা সবাই কম বেশি জানি, আমরা ক্লাস 8-এ আশা করি পড়ে আসছি, তাও আমরা এখানে প্রুফগুলো একটু দেখবো। ঠিক আছে, কোন জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখা জ্যায়ের উপর লম্ব হয়। একটা বৃত্ত আঁকবো, একটা বৃত্ত, সেন্টার, একটা জ্যায়ের মধ্যবিন্দু থেকে কেন্দ্র যে সংযোগ রেখাংশ, এটা হচ্ছে জ্যায়ের উপর লম্ব। এটা কিন্তু কমন, এটা বোঝাই যায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা ক্লাস 8-এও মনে হয় প্রুফটা দেখে আসছি, 9-10-এও মনে হয় প্রুফটা পড়ছি, তো এটা ভুল হওয়ার কোনো চান্স নাই। এই জিনিসটা আমাদের প্রুফ আসবে না, বাট এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে অনেক জায়গায়। আচ্ছা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি? ভাইয়া ভুলে গেছি। স্বাভাবিক, ভুলে যাইতেই পারো। এটার জন্য আমাদের একটা বৃত্ত আঁকতে হবে আগে। বৃত্ত আঁকতে আঁকি। এই যে বলছিলাম আমার আসলে আঁকার হাতটা খুবই খারাপ, একটা বৃত্ত আঁকতে চাইছি, আগে বলছি একটা ডিম। আচ্ছা, তো আমরা একটু সুন্দর করে বৃত্ত আঁকি। ঠিক আছে, দেখি একটু আস্তে আস্তে একটা সুন্দর করে বৃত্ত আঁকবো। বৃত্ত হয়েছে কি? তাও একটা অসমান রুটির মতো লাগতেছে, বৃত্ত হয় নাই যেটাও ভালো মতো। ধরে নাও এটা একটা বৃত্ত। ঠিক আছে, এখানে একটা কেন্দ্র আছে, একটা ধরো একটা আমাদের বৃত্তচাপ আছে। এই যে বৃত্তের একই চাপের উপর যদি আমরা একটা এরকম কোণ আঁকি, একটা কোণ তো হবে, তাই না? আর এখানে সেন্টারে একটা কোণ হবে। এই যে কেন্দ্র থেকে যে কোণটা আসলে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বাইরে যে কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণটা, এই মাঝখানের কোণটা, এই কোণটা হবে এই বাইরের কোণটার দ্বিগুণ। এটাই বোঝাইছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটাই আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবো। অনেক ক্ষেত্রে আমাদের কোণের মান নির্ণয় করতে হবে। ধরো মাঝখানে এত ডিগ্রি বলা আছে, বলবে যে এই কোণটার মান কত, আমরা বের করতে পারবো ইজিলি। এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আসলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বোঝায় জানো? আবার গোল পাউরুটি আঁকে বলছি, সুন্দর করে আঁকি একটু। চারুকার ক্লাস করা দরকার আমার আসলে। আচ্ছা দেখো কি বলছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে এই যে ডায়ামিটার গুলা থেকে শুরু হবে, এখান থেকে যদি আমি একটা কোণ আঁকি, হইতে পারে এরকম, হইতে পারে এরকম, যেমনি আঁকি না কেন, এই যে কোণটা হবে না, এই কোণগুলো হবে 90 ডিগ্রি করে, এই কোণগুলো হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? উত্তরটা তোমরাই দিবা। উত্তরটা হচ্ছে ভাইয়া, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই যে একটা আমি ব্যাস টানলাম, ব্যাসের কেন্দ্রস্থ কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? অর্ধেক। অর্ধেক কত? 90 ডিগ্রি। এই কারণে এটা এক সমকোণ হয়। আচ্ছা, পরবর্তী লাইন, এটা কমন লাইন একটা, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী হবে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এই লাইনগুলো আমরা আসলে প্রমাণ করতে হবে এমন না, এই লাইনগুলো আমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে ইউজ করতে হবে। ধরো এটা কোনো প্রমাণে এই লাইনটা আমাদের, এই থিওরিটা আমাদের ইউজ করতে হইতে পারে, এই কারণে জেনে রাখা। ঠিক আছে, তো এর মধ্যে আমরা জ্যামিতির মোটামুটি একটা চ্যাপ্টার শেষ। আমরা এখন ত্রিকোণমিতিতে ঢুকবো। ত্রিকোণমিতি একটা মজার চ্যাপ্টার, অনেক মজার মজার সূত্র আছে, অনেক মজার মজার ফর্মুলা আছে, নিউমোনিক্স আছে, আমরা দেখি। আচ্ছা, তো দেখো সাইন কস ট্যান কাকে কাকে বলে আমরা জানি। সাইন হচ্ছে লম্ববায়ু অতিভুজ, কস হচ্ছে ভূমিবায়ু অতিভুজ, আর ট্যান হচ্ছে লম্ববায়ু ভূমি। এগুলো মনে রাখার জন্য আমাদের সুন্দর একটা বাংলা ছন্দ আছে, মজার একটা ছন্দ। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তেরো লম্বা ভূত। সাগরে লবণ আছে কি? সাইন ইকুয়াল টু লম্ববায়ু অতিভুজ। কবরে ভূত আছে কি? কস ইকুয়াল টু ভূমিবায়ু অতিভুজ। আর তেরো লম্বা ভূত কি? ট্যান ইকুয়াল টু লম্ববায়ু ভূমি। এই তো। আচ্ছা, যারা আমার মতো ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাদের জন্য আমি এটা শর্টকাট বলি। শর্টকাটটা এরকম: some people have curly brown hair turns permanently black. Some people have curly brown hair turns permanently black. Some people have থেকে sin equal to perpendicular by hypotenuse. Cos equal to curly brown hair, so cos equal to base by hypotenuse. আর turns permanently black, tan equal to কি? পারপেন্ডিকুলার বাই বেস। এই তো, এমনি মনে রাখতে পারবা। ঠিক আছে, যেমন ইচ্ছা মনে রাখো, মনে রাখলেই হলো, এই জিনিসগুলো মাথায় রাখা খারাপ না। তারপর আমাদের ইজিয়ার কিছু ফর্মুলা: sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে যে 6টা জিনিস আছে এগুলো আমরা মোটামুটি জানি, এগুলো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণগুলো আর কি। আচ্ছা, cos হচ্ছে sin এ কনভার্ট হয়, sin cos এ কনভার্ট হয়, tan cot এ, cot tan এ, sec cosec এ, cosec sec এ। এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি আসলে। এটা আসলে বোঝা যায় কেমন জানো? ফুল ফর্মগুলো দেখবা। sin এর ফুল ফর্ম তো সাইনই, cos এর ফুল ফর্ম কি? cos এর ফুল ফর্ম হচ্ছে কোসাইন, tan এর হচ্ছে ট্যানজেন্ট, cot এর হচ্ছে কোট্যানজেন্ট,
সেকের সেকেন্ড আর কোসেকের হচ্ছে কোসেকেন্ড, তো এগুলা একটা অপোজিটে ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে। দেখো এই জিনিসটা সবাই গুলাই ফেলো তোমরা, যে ভাইয়া চারটা যে কোয়াড্রেন্ট আছে, কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কিভাবে বুঝবো, কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কিভাবে বুঝবো। এটার জন্য আমরা একটা সুন্দর, আমি একটা ফর্মুলা মনে রাখতাম আগে স্টুডেন্ট নিয়ে, আসলে তোমরা আমার স্টুডেন্ট ওই হিসাবে মনে রাখতাম আসলে, অল স্টুডেন্টস, সব শিক্ষার্থীরা, অল স্টুডেন্টস টেক কেয়ার, যত্ন নিও নিজেদের, ঠিক আছে, নিজেদের যত্ন নিতে হবে। আচ্ছা এটা দিয়ে কেমনে মনে রাখতাম, ফার্স্ট পার্টটা মনে রাখতাম, ফার্স্ট কোয়াড্রেন্ট এমনি ঘুরে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সব পজিটিভ। সেকেন্ডে এস তে সাইন হয়, সাইনের অপোজিট কোসেক, তো সাইন আর কোসেক। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেক, টেকতে ট্যান, ট্যান আর কট। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক, এমনি মনে রাখতাম, অল স্টুডেন্টস টেক কেয়ার। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। পরবর্তীতে এই ফরম্যাটটা আমরা অনেক সময় দেখি, রুট ওভার 1 মাইনাস সাইনে বা রুট ওভার 1 প্লাস সাইনে, অথবা রুট ওভার সেকে প্লাস 1 বা রুট ওভার ডিভাইড বাই সেকে মাইনাস 1। তো এইগুলোর ক্ষেত্রে আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব, অনুবন্ধী দিয়ে উপরে অথবা নিচে দুই পাশে গুণ দেই। আচ্ছা অনুবন্ধী দিয়ে যে গুণ দিব, কোন অনুবন্ধী দিয়ে গুণ দিব, নিচেকে আমি 1 প্লাস সাইনে দিয়ে গুণ দিব না 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিব, এটা কিভাবে বুঝবো, এই জিনিসটা আমাদের অনেক সময় বুঝতে সমস্যা হয়। তো এটা আমি একটু দেখাই, আমি লিখে রাখছিলাম একটা পেজে। দেখো দুইটা কেস হইতে পারে। ফার্স্ট কেসে আমি কি করছি, 1 প্লাস সাইনে দিয়ে গুণ দিছি উপরে নিচে। যদি 1 প্লাস সাইনে দিয়ে গুণ দিতাম তাহলে আমার উপরে আসতে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে আসতো। 1 মাইনাস সাইন স্কোয়ারে বলতে কি কস স্কোয়ারে, রুট 2 দিলে কি হয় কস এ, নিচে আসতে কি 1 প্লাস সাইনে। আর যদি আমি 1 মাইনাস সাইন দিয়ে গুণ দিতাম, নিচে আসতো কসে, উপরে আসতো 1 মাইনাস সাইনে। দেখো এইখান থেকে আমি কথা আগাইতে পারতেছি, আগাইতে পারতেছি না, কিন্তু এইখান থেকে আমি ভাগ করে দিলে 1 বাই কস ইকুয়াল টু sec a, sin a বাই কস ইকুয়াল টু tan a লিখতে পারি, অর্থাৎ sec a মাইনাস tan a লিখতে পারতাম। আর এখানে লিখতে পারতাম কি সামথিং, কিছু আসতো না আমাদের। তো আমাদের চেষ্টা থাকবে নিচের যে পদটা, এই পদটাকে আমাদের পদী বানানো, এক টার্মের বানানো। দেখো এখানে কিন্তু একটা টার্ম আসছে, বাট এখানে আসছে দুইটা টার্ম। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে আমাদের যেটা গুণ করতে হয় গুণ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, একটু কঠিন লাগতে পারে বাট ইজিয়ার। দেখো এখানে যেমন আছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1, চিন্তা করে নিচে আমাদের কি এক পদে বানাইতে পারি, আমরা বানাইতে পারি sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 কত tan স্কয়ার a, রুট তুলে দিলে tan a। সো আমাদের sec স্কয়ার a মাইনাস 1 বানানোর জন্য এখানে গুণ দিতে হবে কি দিয়ে, sec a মাইনাস 1 আছে, sec a প্লাস 1 দিয়ে গুণ দিতে হবে উপরে আর নিচে, উপরে sec a প্লাস 1 হবে, নিচে হবে tan a, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। এই তো। আচ্ছা এখান থেকে দুটো জনপ্রিয় ফরম্যাট আছে, এই সেকেন্ড ফরম্যাট যদি নাও আসে, এই ফার্স্ট ফরম্যাটটা আমি লিখে দিতে পারি তোমাদের যে কোনো কয়েকটা 2 থেকে 3টা বা 4-5টা বা সবগুলো বোর্ডে আসতে পারে, বাট কোনো না কোনো বোর্ডে এই ফরম্যাটটা আসবেই, আসেই, প্রতি বছর আসেই। tan a প্লাস sin a ইকুয়াল টু সামথিং a, বা কোন কোন কিছু একটা সামথিং ইকুয়াল টু a, কিছু একটা সামথিং ইকুয়াল টু b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab, এটা প্রমাণ করতে হবে। তোমরা এখন যদি হাতে বইটা নিয়ে বসে থাকো, ভিডিওটা একটু 2 মিনিটের জন্য পজ করো, বইটা খোলো, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 9.1 এর আগের পৃষ্ঠায় সম্ভবত এই ম্যাথটা আছে, এই ম্যাথটা একবার দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। সেকেন্ড যে ম্যাথটা, এই যে টু দি পাওয়ার 4 থাকলে tan টু দি পাওয়ার 4 এই যে এইভাবে লেখা যায়, এই ম্যাথটা একটু দেখবা, ঠিক আছে। এটা tan দিয়ে sin দিয়ে আছে, আবার sec cosec দিয়ে একটা আছে মনে হয়, ওই cot দিয়ে একটা আছে মনে হয়, তোমার হচ্ছে বইয়ে আছে, বইয়ের হচ্ছে ওই 9.1 এর আগের তোমার একটা বক্সে মনে হয় আছে, অনুশীলনী না, এটা মনে হয় তোমার কাজে আছে, কাজ দিয়ে আছে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারটা আসলে খুবই ছোট বাট মজার একটা চ্যাপ্টার। কি থাকে, একটা মানুষ দাঁড়ায় থাকে, মানুষটা ছায়া পড়ে, একটা গাছ দাঁড়ায় থাকে, গাছের ছায়া পড়ে, বা উপর দিয়ে একটা প্লেন যায়, প্লেনের ছায়া পড়ে, কিছু একটা হয় আর কি, ছায়া পড়েও কিছু একটা হয়। এই জিনিসগুলো আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমরা জানি না, সাইন কস ট্যান কট, এইগুলো দিয়ে করে ফেলতে পারবো। আমরা ধরো একটা কোণ জানি বা একটা বাহু জানতাম, কিছু একটা জানতাম, ওটাতে করে ফেলতাম এরকম ম্যাথটা। কেন সমস্যা একটাই, উন্নতিকোণ আর অবনতিকোণটা দেওয়া থেকে আমরা বুঝি না আসলে কোনটা কি। মনে রাখবো উন্নতিকোণ বলতে ওঠার কোণটা, আমাদের ধরো এই যে একটা প্লেন আছে, এই যে উপরে উঠতেছে, এটা প্লেন যে আমাদের উপরে উঠতেছে, এই ওঠার যে কোণটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের উন্নতিকোণ। অবনতিকোণ একটা প্লেন ধরো নামতেছে, প্ল্যাটফর্মে নামতেছে প্লেন, এই যে নামার যে কোণটা, এটা হচ্ছে আমাদের অবনতিকোণ, ঠিক আছে। এই নামার কোণটা হচ্ছে অবনতিকোণ, ওঠার কোণটা হচ্ছে উন্নতিকোণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। জাস্ট আমি একটু দেখাই, ঠিক আছে, একটা ম্যাথ এখান থেকে একটু দেখাই, টাইপ দেখাই। আমার তো বললাম হাতের লেখা, হাতের ড্রয়িং আসলে খুবই খারাপ, চেষ্টা করি। একটা মানুষ আর কি, ধরো একটা মানুষ আছে, মানুষের কি থাকে, একটা মুখ থাকে, গলা আছে, দুইটা হাত আছে,
একটা বডি আছে, দুইটা পা আছে। হয়েছে, কারো একটা মতো হয়েছে, ঠিক আছে। এখন ধরো এখানে একটা সূর্য আছে, কিছু একটা আছে, সূর্য থেকে আলো পড়ছে, এমনি 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 আলো আসছে, আলো আসে, ধরো কি হয়েছে, এই জায়গায় তার একটা ছায়া পড়ছে লম্বা। এই ছায়াটার আমার লেন্থ দেওয়া আছে ধরো 5 মিটার বা কিছু একটা দেওয়া আছে, 5 মিটার বা কিছু একটা। আর এই যে সূর্য যত অ্যাঙ্গেলে আলো দিতেছে, এই অ্যাঙ্গেলটা অবনতি কোণটা আমরা দেওয়া আছে। এই অবনতি কোণ দেওয়া থাকা মানে কি, এই অ্যাঙ্গেলটা আমরা জানি, তাই না? আচ্ছা দেখো, এখান থেকে আমরা কি ট্যান এর ফর্মুলা ইউজ করতে পারবো না? ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি না? দেখো আমাদের বলতে পারবো মানুষটার উচ্চতা বের করতে, আমরা মানুষটার ছায়ার দৈর্ঘ্যটা জানি, আমরা ভূমিটা জানি, আমরা কোনটা জানি, আমাদের লম্বটা, মানুষটার উচ্চতা বের করতে হবে। তো আমাদের সূত্র কি, ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। অতএব আমরা এখান থেকে করতে পারবো কি, লম্ব ইকুয়াল টু ট্যান থিটা ইনটু ভূমি। সো ট্যান থিটা বের করে ভূমিটা 5 মিটার গুণ দিব, আমাদের মানুষটার উচ্চতা বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতা থেকে ম্যাথ। আচ্ছা, আমার সুন্দর ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে আশা করি। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী চ্যাপ্টারে যাই, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টারটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে এখান থেকে খুব একটা টপিক তেমন আসে না, একটু জাস্ট লিখে রাখাই। এই পার্টটা আসলে কি বোঝায়, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এই জিনিসটা এখানে লেখা আছে ধরো, ঠিক আছে। এখান থেকে আমরা দেখবো যোজন বিয়োজন, যোজন এই সূত্রগুলো একটু দেখবো, তাহলে আমাদের চ্যাপ্টার মোটামুটি ক্লিয়ার হবে। দেখো যোজন কি, যোজন হচ্ছে যোগ করা। আসলে এইভাবে যদি থাকে, আমরা উপরের নিচে দুটো যোগ করে দিতে পারবো, অর্থাৎ এই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি আকারে থাকে, আমরা এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি লিখতে পারবো। অর্থাৎ উপরে যে উপরেটা সেই জিনিসটা যোগ করে দিচ্ছি, এটাকে বলতেছে যোজন। যোগ যদি বিয়োগ করি, এ মাইনাস বি দেখি, সি মাইনাস ডি লিখি, এটা হবে বিয়োজন। যদি দুটো একসাথে লিখি, যোগ বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ, সেটা হবে যোজন বিয়োজন। প্রথমে যোগ করছি, পরে বিয়োগ করছি, সিম্পল, জাস্ট সিম্পল অ্যাজ কি ওয়াটার। হ্যাঁ, ওয়াটার ইজ সিম্পল, যাই হোক কিছু একটা সিম্পল সামথিং। যোজন বিয়োজন, যোজন বিয়োজন, এই তো ডান, ঠিক আছে। আশা করি এগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না। এটা আসলে ম্যাথ, কিছু ট্রিগোনোমেট্রিতে একটা ম্যাথ আছে দেখবা, চ্যাপ্টার 9.1 মনে হয় আছে, একটা ম্যাথ আছে, এরকম যোজন বিয়োজন দিয়ে করতে হয়, অথবা সামথিং ইকুয়াল টু এ বাই বি থাকে, প্রুফটা আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম কিছু একটা প্রুফ আছে। তো এই প্রুফগুলোর ক্ষেত্রে যোজন বিয়োজন করতে হয়। সো কখন কোথায় যোজন বিয়োজন করতে হবে, এটা তোমাদের বের করে নিতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আজকের ক্লাসটা তোমাদের পুরোপুরি রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাসে আমি তোমাদের সবগুলো সূত্রের সাথে একটু পরিচয় করাই দিচ্ছি, যে হ্যাঁ ভাইয়া পুরো দেখো এই টাইপগুলো আছে, এই সূত্রগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখলে যাতে পরীক্ষার আগে তোমরা পরীক্ষায় যে কমন পাও, ফুল যাতে তোমাদের পরীক্ষায় যাতে মনে না হয় যে সূত্রটা যদি একবার দেখে আসতাম আরেকবার যদি পড়তাম, এই জিনিসটাতে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখি, এস টু বি ইকুয়াল টু বি টু সি যদি হয়, তাহলে আমরা বলতে পারবো বি স্কয়ার ইকুয়াল টু এ সি। কিভাবে বলতে পারবো, এ বাই বি ইকুয়াল টু বি সি বলা আছে না, বলা আছে কি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, বি বাই সি আসছে। আমার একটু টাইপিং না, লিখতে ভুল হয়ে গেছে। বি বাই সি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দেই, আমি পাবো এ সি ইকুয়াল টু বি স্কয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই, ইজি জিনিস, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টার, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সরল সহ সমীকরণ। চ্যাপ্টারটার জাস্ট একটাই কনসেপ্ট, দুইটা চলক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এর থেকে এমসিকিউ একটু আসি, এমসিকিউ এর পার্টটা পরে আসি, আমরা যদি এইবারটাকে বলি। দুইটা চলক থাকে, দুইটা চলক বলতে কি, ভেরিয়েবল দুইটা এক্স আর ওয়াই ধরো, ঠিক আছে। ইকুয়েশন গুলো আসলে কেমন, আমরা ছোটবেলায় পড়ছিলাম না একগুলা। ধরো তোমাদের মধ্যে কারণ নাম আছে রবিন। রবিন ধরো 5টা খাতা কিনছে, 2টা কলম কিনছে, টাকা দিয়েছে ধরো 22 টাকা। আর ধরো তোমাদের মধ্যে আরেকজন আছে, কে আছে, কি নাম বলি, ধরো কুদ্দুস। কুদ্দুস ধরো 2টা খাতা কিনছে, আর ধরো 20টা কলম কিনছে। 20টা কলম কিনেছে, সে কিনেছে কত টাকা দিয়ে, সে কিনেছে ধরো 50 টাকা দিয়ে। এখন খাতা আর কলমের দাম বের করতাম আমরা, তাই না? কিভাবে করতাম, অনেকগুলো ক্যালকুলেশন করতাম, সাবস্টিটিউশনের মধ্যে কি জানি করতাম, করে বের করতাম। বাট এটা আমাদের জন্য একটু টাফ হইতো। আমরা এখন নতুন নিয়ম শিখবো, এটা ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস গুণ আর কি, ঠিক আছে। নিয়মটা কিরকম দেখো, ফার্স্ট একটা ভেরিয়েবল নিব, ধরো এক্স। যখন এক্স এর পার্টটা নিব, এই পুরো পার্টটা বাদ দিব, ঠিক আছে। বাদ দেওয়ার পর এই যে বাকি সহগগুলো আছে না, বি1 বি2 সি1 সি2, ক্রস গুণ করবো, বি1 এর সাথে সি2, সি1 এর সাথে বি2, বি1 সি2 মাইনাস বি2 সি1 ভাগ দেবো, ঠিক আছে। এইটা ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর পুরো পার্টটা বাদ, সি1 সি2 আছে, এই পাশে ধরো একটা এ1 এ2 ধরে নিব, এ1 ধরো এখানে এ2 ধরে নিব, সি1 এ2 মাইনাস সি2 এ1, সি1 এ2 মাইনাস সি2 1। আর এই সহগের ক্ষেত্রে 1 বাই এ1 বি2 মাইনাস এ2 বি1। এই তো, এই হচ্ছে আমাদের ম্যাথ, ডান, ঠিক আছে। আশা করি ক্লিয়ার।
এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্রস মাল্টিপ্লিকেশন। এখন তুমি বলবা যে ভাইয়া আমি এক্স ওয়াই কেমনে বের করবো? ইজি না, বি সি এ সবগুলোতে ভ্যালু আছে। ধরো এক্স বাই 5 আসছে, এক্স বাই 5 ইকুয়াল টু 1 বাই সামথিং আসছে, ঠিক আছে, 1 বাই 2 আসছে ধরো, এক্স ইকুয়াল কি হবে, এক্স ইকুয়াল টু 5 বাই 2, 5 হয়ে চলে যাবে, 5 বাই 2 হবে, এই তো অ্যান্সার। এক্স পাইলাম, ওয়াই ওইভাবে পাবো, এমনি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে কাজ করা যাবে। এখন আমাদের এখানে এমসিকিউ যেমন আসে যে ভাইয়া কোনটা সমঞ্জস, কোনটা অসমঞ্জস, কোনটা নির্ভরশীল অনির্ভরশীল, সমাধান একটা না অসংখ্য, এই জিনিসগুলো আসে, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি এখানে দুটো ইকুয়েশন থাকে 1x প্লাস b1y ইকুয়াল টু c1 বাই 2x প্লাস b2y ইকুয়াল টু c2, এই ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে সমঞ্জস হবে, অনির্ভরশীল হবে এবং সমাধান থাকবে একটি, শুধুমাত্র একটি সমাধান থাকবে। যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে সমঞ্জস হবে, নির্ভরশীল হবে এবং সমাধান থাকবে কি, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। আর যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে অসমঞ্জস হবে, অনির্ভরশীল এবং কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান নেই। এই জিনিসগুলো চেক করবে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ মাস্ট আসে। এই চারটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই নোটটা তোমাদের যখন শেয়ার করে দিব, এই চারটা মাস্ট পড়ে দেওয়া পরীক্ষার আগে একবার, ঠিক আছে। এখান থেকে ইনশাআল্লাহ আসবে। সসীম ধারা অনেক মজার একটা চ্যাপ্টার। সসীম ধারায় আমাদের সাধারণত দুই ধরনের ধারা থাকে, সমান্তর ধারা আর কি গুণোত্তর ধারা। সমান্তর ধারা কোনটা, যেটা একটা কমন ডিফারেন্স নিয়ে তৈরি হয়, অর্থাৎ ধরো 2 4 6 8 10 12 2 2 করে বাড়তেছে। গুণোত্তর ধারা হচ্ছে কি, গুণ আকারে বাড়ে, 2 4 8 16 32 এমনি বাড়ে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে আমরা পড়বো কি কি, n তম পদ পড়বো আর n সংখ্যক পদের সমষ্টি পড়বো। n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান্তর ধারার ক্ষেত্রে, এবং n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা এই লাস্টেরটা কিন্তু ডি, ওটা কিন্তু a না, মাথায় রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে ডি, কিন্তু লিখতে একটু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 আর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sn ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r স্মলার দেন 1, r যদি ছোট হয় একের চেয়ে তখন 1 মাইনাস r, যদি r একের চেয়ে বড় হয় তাহলে r মাইনাস 1। এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, আশা করি পারবা। আচ্ছা দুটো স্পেশাল সূত্র দেওয়া আছে এখানে আমাদের। দুই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি বলতে আসলে বোঝাচ্ছে এখানে 1 স্কয়ার প্লাস ধরো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস এই যে সামথিং স্কয়ার, এই যে বর্গের যোগফলগুলো, এটা হচ্ছে তোমার sn। আচ্ছা এখানে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক। এই যে n ইনটু n প্লাস 1 ইনটু n টু n প্লাস 1 এইভাবে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি হবে, ঘনের সমষ্টি হবে n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘনের সমষ্টি, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরের চ্যাপ্টারে আমরা যাই, অনুপাত, সদৃশতা, প্রতিসমতা। এই চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটা আসলে হইতেছে এখান থেকে এমসিকিউ বেশি আসে, এখান থেকে রিটার্ন খুব একটা আসে না। আমি তেমন কোনো একটা বোর্ডে তেমন কোনো রিটার্ন আসতে দেখি না, দুই একটা দেখছি, বাট ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা এমসিকিউ আসে ঘূর্ণন কোণ থেকে আসে, আর বহুভুজের পার্টটা আমরা পরে পড়বো, ঠিক আছে। বহুভুজের পার্টটা আছে না, এটা আমরা পরিমিতি চ্যাপ্টারে গিয়ে পড়বো, আপাতত একটু স্কিপ রাখি। আচ্ছা আমরা ঘূর্ণন কোণটা দেখি। ঘূর্ণন কোণ হচ্ছে একবার ঘূর্ণনে উৎপন্ন কোণ ডিভাইড বাই রেখা প্রতিসমতার সংখ্যা। রেখা প্রতিসমতা বা প্রতিসাম্য কি, এটা আমরা মোটামুটি জানি। ধরো আমার এই যে মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে, একটা ফ্যানের পাখা আছে, ফ্যানটা পাখা আছে 3টা, ঠিক আছে। তার মানে এটা রেখা প্রতিসমতা কয়টা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, 3টা না। ফ্যানটা রেখা প্রতিসমতা 3টা, একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরে, 360 ডিগ্রি। সো এটার ঘূর্ণন কোণ হবে 360 ডিভাইড বাই 3, 360 ডিভাইড বাই 3। তাহলে ঘূর্ণন কোণ হবে কত, কলমটা লিখতেছ না, 360 বাই 3, তাহলে ঘূর্ণন কোণ হবে কত, 120 ডিগ্রি। বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ঘূর্ণন প্রতিসমতা সহগ সেম জিনিস, সূত্রটা দেখবা। প্রতিসাম্য রেখা, এখান থেকে এমসিকিউ খুব বেশি আসে। কেমন আসবে, তোমাকে একটা লেটার দিবে, ধরো টি দিয়ে বললো এটার প্রতিসাম্য রেখা কয়টা, কয়টা মাস দিয়ে এটা ভাগ করা যায়, সো একটাই, এই তো। ধরো তোমাকে একটা লেটার দিবে এন দিয়ে বললো প্রতিসাম্য রেখা কয়টা। এই ধরনের ম্যাথগুলো থাকবে, বুঝতে পারছো, আশা করি পারবা সবাই, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টার দেখি ক্ষেত্রফল, সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্য, পরিমিতি, পরের চ্যাপ্টার আছে। এই দুটো চ্যাপ্টার কাছাকাছি জিনিস, বুঝছো। এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো কেমন আসে, ধরো একটা স্কোয়ার গার্ডেন আছে, একটা স্কোয়ার বাগান আছে, একটা আয়তাকার বাগান আছে, চারপাশ দিয়ে রাস্তা আছে, এখন পরিমাপ করতে বলছে কিছু একটা, বা ধরো একটা পাইপ আছে, পাইপের ভিতরে তোমার ক্ষেত্রফল কত বের করতে হবে, একটা সিলিন্ডার আছে, এইরকম জিনিসপাতি। মোটামুটি এই চ্যাপ্টারগুলো থেকে এইরকম ম্যাথই আসে কম বেশি, ঠিক আছে। আমি একটু দেখাই সূত্রগুলো দেখাই, সূত্রগুলো পারলে আশা করি তোমার ম্যাথগুলো পারবা। জাস্ট ম্যাথে প্রয়োজন মাফিক সূত্রগুলো ইউজ করবা, ম্যাথ হয়ে যাবে, আশা করতেছি ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ab, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, কারণ কি দুইটা সব বাহু সমান হয়,
ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইন্টু এ প্লাস বি কি অসমান বাহু দুটোর যোগফল আর ইন্টু কি উচ্চতা। আচ্ছা, আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণগোলকের গুণফল। আমরা পরিমিতি চ্যাপ্টারে আসি। পরিমিতি চ্যাপ্টারে আমি যে বলছিলাম বহুভুজটা স্কিপ রেখে বহুভুজটা এখানে বলবো, দেখো এখানে চলে আসছে একটা বহুভুজ আছে। কি আছে এটা? বহুভুজ। এটা কি হেক্সাগন আছে মনে হয়, একটু 6টা বাহু আছে তাই না? আচ্ছা, হেক্সাগন আছে। হেক্সাগনে আমার এরকম ত্রিভুজ আরো কয়টা নেওয়া সম্ভব বলো তো? এই যে একটা ত্রিভুজ আঁকছি, এরকম আমাদের 6টা ত্রিভুজ হওয়া সম্ভব না। ত্রিভুজ কয়টা হবে নির্ভর করে আসলে কয়টা বাহুর উপর। জয়টা বাহু তয়টা হচ্ছে সর্বসম ত্রিভুজ তৈরি হবে। এন সংখ্যক বাহু মানে 6টা বাহু আছে, এখানে 6টা বাহু থাকলে 6টা ত্রিভুজ তৈরি হবে। অতএব ক্ষেত্রফল হবে এন ইন্টু এক ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো তো প্রত্যেকটা বাহুর সাইড যদি এ করে হয়, এটা a/2, তাহলে এটা থিটা, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এটাও থিটা, তাহলে অ্যাঙ্গেলটা টু থিটা, এটাও টু থিটা, এটা হচ্ছে হাইট উচ্চতা। তাহলে ক্ষেত্রফলটা হবে কি এন ইন্টু এক ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এন ইন্টু হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে হাফ এইচ, তাহলে হচ্ছে তোমার AH/2 n ইন্টু h/2, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে, ঠিক আছে। শীর্ষে উৎপন্ন কোণ কোণটা টু থিটা, টু থিটা কি n-2/n ইন্টু 180 ডিগ্রি। অর্থাৎ ধরো একটা হেক্সাগনের ক্ষেত্রে যদি ধরি, হেক্সাগনের ক্ষেত্রে n কত? n হচ্ছে আমাদের 6, 6টা বাহু, তাহলে 6 - 2 কত? 4। n কত? 6, 4/6 ইন্টু 180, তাহলে হচ্ছে তোমার কত হবে? 30 ইন্টু 4, 120 ডিগ্রি করে। একটা হেক্সাগনের এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? এইটাই শীর্ষে কোণগুলো সমষ্টি কত হবে? সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। কেন? কারণ কোণ আছে টোটাল n সংখ্যক, তাহলে এই যে এই কোণটা ইন্টু n, nটা গুণ হয়ে যাবে, তাহলে কত? n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে শীর্ষে উৎপন্ন শীর্ষে কোণগুলো সমষ্টি। এই সেম কারণে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো সমষ্টি কত হয়? ত্রিভুজের বাহু 3টা, 3 - 2 ইন্টু 1, তাহলে হচ্ছে 1 ইন্টু 180, তার মানে হচ্ছে কত? 180 ডিগ্রি হয়। চতুর্ভুজের ক্ষেত্রে এটা হয় 360 ডিগ্রি, 4 - 2, তাহলে হচ্ছে 2 ইন্টু 180, তাহলে 360 ডিগ্রি। এই তো এমনি বের করা যায়। ত্রিভুজ রিলেটেড দেখো, ত্রিভুজের হচ্ছে নরমাল সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন তোমার ধরো ভূমি উচ্চতা তুমি জানো না, তুমি দুটো বাহু জানো, দুটো বাহুর মধ্যবর্তী কোণ জানো, দুটো বাহু জানো, দুটো বাহুর মধ্যবর্তী কোণ জানো। এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। সূত্র হচ্ছে হাফ ইন্টু AB sin থিটা, অর্থাৎ বাহু দুইটা ধরো দুটো বাহু আছে। কেমনে দেখাই? আমার হাত দিয়ে তো ত্রিভুজ আঁকা যাচ্ছে না আসলে। আচ্ছা, ধরো আমাদের ত্রিভুজ আছে একটা, ঠিক আছে। এই যে ত্রিভুজের উপরে একটা বাহু, এই হচ্ছে তোমার দুটো বাহু, আর এদিকে হচ্ছে আমার কোণটা আছে, ঠিক আছে। এই যে দুইটা বাহুর গুণফল ইন্টু মাঝখানে কোণটা সাইন, এইটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু AB ইন্টু সাইন থিটা। আচ্ছা, থিটা কি? থিটা হচ্ছে A ও B এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে আমাদের ধরো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ABC এর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কোণগুলো তো কিছু বলা নেই। আমরা তখন কি করব? তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রে আমরা লাগে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা শুনে বলা হচ্ছে কি? পরিসীমার অর্ধেক হবে। পরিসীমা কি? A + B + C, 3টা বাহুর যোগফল হয়, তাই না? তাহলে A + B + C কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো অর্ধ পরিসীমা, যেটাকে আমরা s দ্বারা এক্সপ্রেস করতেছি। আচ্ছা, সূত্র কি? √s ইনটু s - a ইনটু s - b ইনটু s - c, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমার সূত্র। সরি, অর্ধ পরিসীমা ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে পারবো। দেন স্পেশাল দুটো টাইপ আছে, সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে √3/4a², আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে b/4 ইনটু √4a² - b²। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ কি আমাদের অনেক ক্ষেত্রে যে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকে, দিয়ে বলে যে তুমি ক্ষেত্রফল বের করো, তুমি তখন জানো না কোণগুলা কত, উচ্চতা কত, কিছু জানো না, তখন সেই ক্ষেত্রে তোমাদের এই স্পেসিফিক ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আশা করি পারবা, ঠিক আছে। যদি পারো ডান। চতুর্ভুজে যাই। আয়তক্ষেত্রে কর্ণ বের করতে বলছে, এটা আমরা সবাই কম বেশি জানি, d = √a² + b², এবং একটা বর্গের কর্ণ হচ্ছে √2a হবে। আর কেন √2a হবে? দেখো, বর্গের ক্ষেত্রে b ও a হবে, তাহলে a² + a², তাহলে √2a² মানে √2a। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা একটু দেখে আসলাম। বৃত্ত নিয়ে পড়ি, আবার একটি বৃত্ত আঁকা লাগবে, আঁকি, ঠিক আছে। একটা বৃত্ত আঁকি, ডিমের মতো হোক, যাই হোক, একটা বৃত্ত আঁকি। এবার মোটামুটি একটা পারফেক্ট বৃত্ত হইছে বলে মনে হইতেছে না, এই সেটে ট্যাপ খাওয়া হয়েছে। ধরো এটা পৃথিবী, কিছু একটা হয়েছে, ঠিক আছে। একটা বৃত্তের বৃত্তাংশের দৈর্ঘ্য দরকার, আর বৃত্তকলার দৈর্ঘ্য ক্ষেত্রফল দরকার। বৃত্তাংশ বলতে এই যে একটা বৃত্তের জ্যা তো বলতেছে না ভুলে, বৃত্তচাপ যে অংশটা কেটে নিল, এই দৈর্ঘ্যটা অন্য কারোর দিকে মার্ক করি। ধরো এই যে এই সবুজ লেখাটার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, বুঝতে পারছো? এই বৃত্তাংশের দৈর্ঘ্যটা কিভাবে বের করবো? দেখো তো, পুরা বৃত্তের পরিসীমার দৈর্ঘ্য কত? 2πr। 2πr যদি হয়, তাহলে এই 2πrটা কত ডিগ্রির জন্য? 360 ডিগ্রির জন্য।
360 ডিগ্রির জন্য 2 পাই আর হইলে 1 ডিগ্রির জন্য কত হবে 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি, তাহলে 2 পাই আর কে 360 দিয়ে ভাগ করলে কি পাই আর বাই 180, এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। তাহলে থিটা ডিগ্রির জন্য, মনে রাখবা থিটা কিন্তু ডিগ্রিতে আছে, থিটা ডিগ্রির জন্য আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য হবে কি পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। আচ্ছা, এবার আসি বৃত্তকলা। বৃত্তকলা বলতে এই যে পুরো পার্টটা আছে না, কাইন্ডা ধরো এটা একটা পিজা স্লাইস, ঠিক আছে, এই স্লাইসটার ক্ষেত্রফল বের করতেছি আমরা। এটা ক্ষেত্রফলটা হবে দেখো পুরো যে পিজাটা আছে এটা ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার 360 ডিগ্রির জন্য, তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে 1 ডিগ্রির জন্য পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি, তাহলে থিটা ডিগ্রির জন্য থিটা ইনটু পাই আর স্কয়ার ইনটু ডিভাইড বাই 360 ডিগ্রি। এই হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। ডান, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা এখন ম্যাথ করব। আয়তাকার ঘনবস্তু, তাই না? আয়তাকার ঘনবস্তু বলতে একটা ইটের কথা চিন্তা করা যেতে পারে। একটা ইট আঁকি, দেখি আঁকার চেষ্টা করি, যদিও আমার আঁকার হাত খুব বাজে, আগেই বলছি, চেষ্টা করি একটা ইট আঁকার, ঠিক আছে। আচ্ছা, একটা সুন্দর ইট আঁকছি। ইটের মতো লাগতেছে কি, ধরো একটা ইটের মতো আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আচ্ছা, এটা আসলে বোঝাতে সমস্যা হয়, দেখি এটা আয়তাকার বস্তু কিছু আছে নাকি আশেপাশে। আচ্ছা, এখানে একটা বক্স আছে, একটা ওয়েব ক্যামেরার বক্স পাইছি, এটাতে দেখাই। এটা একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। এই ঘনবস্তুর একটা দৈর্ঘ্য আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। আচ্ছা, প্রস্থটা এটা ধরো, এটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, এই তিনটা সাইড আছে, ঠিক আছে। এখন বলা হয়েছে কি এইটার অনেক কর্ণ। কর্ণ বলতে কিন্তু এমন না এই যে এই জিনিসটা কিন্তু কর্ণ না, দৈর্ঘ্য থেকে প্রস্থ এটা কিন্তু কর্ণ না। কর্ণ হচ্ছে আমাদের এই যে একটা মাথা আছে না, এই মাথা থেকে একদম বিপরীত মাথা, এই মাথাটা, এই যে এই দুইটা মাথা, এই দেখো আমি আঙুল দিয়ে ধরছি, এই দুটা মাথার যে লাইনটা এটা হচ্ছে কর্ণ। এই জিনিসটা অনেকে বুঝতে ভুল করে, আয়তের কর্ণ বের করে দিয়ে আসে। আয়ত এটা হচ্ছে কি ঘনবস্তুর কর্ণ। আয়তাকার ঘনবস্তুর কর্ণটা হবে কি রকম, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কি উচ্চতা স্কয়ার। এটা হচ্ছে আমাদের কর্ণ। তলের ক্ষেত্রফল, আচ্ছা চিন্তা করো তো এই বস্তুটার ক্ষেত্রেই তল কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তল, তাই না? তার মানে 6টা তলের মধ্যে এই পিছনেরটা সামনেরটা একই রকম, সাইডের দুটো একই রকম, উপরের নিচেরটা একই রকম। যদি একই রকম হয়, যে খালি সামনের বা পিছনেরটা বের করলাম, 2 দিয়ে গুণ করলাম, হয়ে যাবে না? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা, 2 ইন্টু প্রস্থ, 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটাই তো। তাহলে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আয়তন হচ্ছে ABC। ঘনক, ঘনক কি জিনিস? ঘনক হচ্ছে এক স্পেশাল প্রকারের আয়তাকার ঘনবস্তু, যেটা আসলে সবগুলো বাহুগুলো সমান, কিছুটা আয়ত আর বর্গের ব্যাপারটা যেমন না, এরকম ব্যাপারটা আসলে। আচ্ছা, ঘনকের উদাহরণ কি হতে পারে? ঘনকের উদাহরণ হচ্ছে আমরা রুবিক্স কিউব মিলাইছি না অনেকে, ওই 3x3 থাকে যেটা, মানে আমরা ট্রায়াঙ্গেল বা পিরামিডের কথা বলছি না, জাস্ট রুবিক্স কিউব নরমাল যেটা, বা ওইটা হচ্ছে 3x3 থাকে না, ওইটা হচ্ছে একটা কিউব আর কি, ওইরকম জিনিসটা, ঠিক আছে। ঘনকের ক্ষেত্রে কর্ণটা হয় √3a, ক্ষেত্রফল হয় 6a স্কয়ার, আয়তন হয় a কিউব। আচ্ছা, সমবৃত্ত ভূমিক বেলন, নামটা শুনে একটু কঠিন লাগতেছে তাই না? আচ্ছা, বেলন জিনিসটা আসলে কি? আমরা অনেকে প্রিঙ্গেলস চিপস খাইছি, অনেকে ব্যাডমিন্টন খেলছি, খেলার সময় হচ্ছে ওই ফেদার রাখার জন্য একটা বক্স এরকম থাকে না, লম্বা আকৃতি, গোলাকার আর কি, দুটো মাথা থাকে। এই যে জিনিসটা, এই শেপটা হচ্ছে বেলন শেপ, ঠিক আছে। এই শেপটার একটা মাথা থাকে, একটা পিছন, মানে তোমার কি বলবো, একটা সারফেস থাকে আর কি, পিছনের এরিয়া থাকে, একটা হচ্ছে তোমার বাঁকানো তল থাকে, 3টা তল থাকে মোটামুটি বলতে গেলে। তো ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার হয় একটা সার্কুলার এরিয়া। আচ্ছা, বক্রপৃষ্ঠটা আর ক্ষেত্রফল হবে 2 পাই আর। কেন হবে 2 পাই আর h? কারণ হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থটা, বক্রপৃষ্ঠ যদি খুলে দেই তাহলে এটা দৈর্ঘ্যটা, প্রস্থটা কি হবে, প্রস্থ হবে তোমার হচ্ছে এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তের হচ্ছে তোমার পরিসীমার সমান, পরিসীমা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, আর উচ্চতা হচ্ছে h, তো এটার ক্ষেত্রফল হবে 2 পাই আর h। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার। দেখো ভূমি কয়টা, ভূমি হচ্ছে উপরে একটা নিচে একটা, দুইটা না, তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h, সো 2 পাই আর কমন দিলে r প্লাস h, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h। এই হচ্ছে আমাদের মোটামুটি পরিমিতি নিয়ে কথাবার্তা। এই জিনিসগুলো জানলে আশা করি ম্যাথগুলো করতে পারবো। এটা আসে কিরকম, এটা আসে একটা সাধারণত একটা ধরো থাকতে পারে যে পাইপের এরকম থাকতে পারে, একটা পাইপের কাটা অংশ আছে, এটা ক্ষেত্রফল বের করতে বলছে, বা এটা ধরো তোমার আয়তন বের করতে বলছে, এই ধরনের জিনিসগুলো আসলে এই ম্যাথে। পরিসংখ্যান, পরিসংখ্যান হচ্ছে আমাদের এই বইয়ের কাইন্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি, কারণ আমাদের ম্যাথ কোশ্চেনে 4টে বিভাগ থাকে, তার মধ্যে 4 নম্বর বিভাগটা পুরাটা জুড়েই পরিসংখ্যান।
অর্থাৎ এই বিভাগে আমাদের কোশ্চেন আসবে দুইটার মধ্যে একটা অ্যান্সার করতে হবে, অর্থাৎ 10 মার্ক। এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা, 13 থেকে 14 মার্ক আমাদেরকে শিওর দিবে এই একটা চ্যাপ্টার পরিসংখ্যান। চ্যাপ্টার কিন্তু টপিক খুব বেশি নাই, 4 থেকে 5টা টপিক। আমরা দেখি গড় বের করার জিনিস আমরা মোটামুটি সবাই জানি গড় কেমনে বের করতে হয়। আমরা এখন শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। অনেকে হাসবা যে ভাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো আসলে অনেক বড় লাগতেছে। আসলে ব্যাপারটা কি, যখন আমরা অনেকগুলো ধারণা নিয়ে কাজ করি, 50টা 100টা 200টা, তখন আমাদের 100টা 200টা যোগ করে 100 দিয়ে 200 দিয়ে ভাগ করা অনেকটা টাফ হয়। সেই ক্ষেত্রে আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় জিনিসটা আমরা বের করবো। ঠিক আছে, নিয়মটা হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ey বাই n ইনটু h। এই সূত্রগুলা ভাই আমি তোমাদের রিকোয়েস্ট করি, এ একটা সূত্র, এ একটা সূত্র, এ একটা সূত্র, এই তিনটা সূত্র তোমার পরীক্ষা হলে জাস্ট যাওয়ার আগে একবার দেখে যাবা, এই সূত্রগুলো যাতে ভুল না করো। ঠিক আছে, এই সূত্রগুলো ভুল করলে তুমি নিজেই পরীক্ষা দিয়ে এসে নিজেই কষ্ট পাবা, বুঝতে পারছো? এই কারণে এই সূত্রগুলো প্লিজ ভুল করিও না। a প্লাস সামেশন অফ fi y বাই n ইনটু h। এ কি? এ হচ্ছে আমরা একটা অনুমিত মান ধরে নেই যে গড়টা অথবা এতর কাছাকাছি, এটা আমরা এখানে ধরে নিব। ইউটা কি? ইউ হচ্ছে ডিফারেন্সটা, যে হচ্ছে আমি যে অনুমিত মানটা ধরে নিয়েছিলাম, ধরলাম 80 ধরছিলাম, আসছে 83 বা 82 বা 79, এই যে ডিফারেন্সটা বিচ্যুতির হচ্ছে ইউ, +3 হইতে পারে -2 -1, এই মানগুলা। এফ কি? গণসংখ্যা, এন মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি। এই তো মানগুলো বসিয়ে দেবো, চলে আসবে। এবার আমরা পড়বো শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক আর প্রচুরক। একসাথে পড়ি। শ্রেণীবিন্যস্ত উপাত্ত বলতে বিন্যস্ত করা আছে শ্রেণীতে, অর্থাৎ বক্স দেওয়া থাকবে একটা। তো এই সব ক্ষেত্রে দেখো সূত্রটা হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আচ্ছা, এখানে l আর এখানেও l, দুই জায়গায় l আছে। l গুলা কি? l হচ্ছে মধ্যক বা প্রচুরক, যে শ্রেণীতে তার নিম্নসীমা, যে শ্রেণীতে থাকবে তার নিম্নসীমা হচ্ছে l। ঠিক আছে, আচ্ছা। আর নরমালি h দুটাতেই কমন, h হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, ডান। আচ্ছা, এখানে m কি? n হচ্ছে অবিন্যস্ত উপাত্তের সংখ্যা, আমরা আগেও দেখছি। আর fc আর fm কি? fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই দুটো মাথায় রাখবা। আর এখানে f1 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, আর এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর বিয়োগফল, আসলে গণসংখ্যার বিয়োগফলটা আর কি। আচ্ছা, তো মোটামুটি এই তিনটা সূত্র পড়লেই তোমার এখান থেকে অ্যাটলিস্ট কমন পাবো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি পরীক্ষার দিন যাই দেখবা যে প্রচুরক নাহলে মধ্যক, নাহলে এই যা প্রচুরক, মধ্যক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই তিনটার যেকোনো একটা আসবে, এটা গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তারপর আয়তলেখ আর গণসংখ্যা বহুভুজ। আয়তলেখের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হবে। এই জিনিসটা আসলে কিরকম? ধরো শ্রেণীগুলো এমন আছে, 40 থেকে 49, 50 থেকে 59 এরকম আছে। তো সেখানে আয়তলেখ যদি আমি আঁকতে যাই, আয়তলেখ গুলো হবে এরকম একটা বক্স, এরকম একটা বক্স, পরে পরবর্তী গ্যাপ দেয় একটা বক্স। বাট আমরা আয়তলেখ এমনি আঁকি না, আয়তলেখ আঁকার নিয়ম এরকম না। আয়তলেখের জন্য আমাদের বক্সগুলো একদম ক্লোজ প্যাকড হতে হবে, কাছাকাছি থাকবে। তো এই কারণে আমাদের এগুলোকে চেঞ্জ করে নিতে হয় অবিচ্ছিন্ন আকারে। অবিচ্ছিন্ন বলতে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তো আমি এই বেশি 0.5 বাড়াবো, বেশি 0.5 কমাবো, অর্থাৎ আমি শুরু করবো 39.5 থেকে, 39.5 থেকে ধরো 49.5, এটা ধরো হবে 49. এটা ধরো হবে 49.5 থেকে 59.5 পর্যন্ত। তো তখন হবে, তখন আমাদের যে আয়তলেখটা আছে, তখন আমাদের আয়তলেখটা হবে এইরকম, একদম ক্লোজ প্যাকড, যে আমরা চাচ্ছিলাম। ঠিক আছে, এই কারণে আমাদের এই জিনিসগুলো অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হয়। আরেকটা জিনিস মাথায় রাখবা, সামনে আমাদের দিতে হয় একটা ভাঙা চিহ্ন বা ব্রেক লাইন্স। কেন দিতে হয় এই জিনিসটা? যে আমাদের সামনের ডেটাগুলো মিসিং, এটা বোঝাইতে। ঠিক আছে, আচ্ছা। তারপরে টপিক হচ্ছে গণসংখ্যা বহুভুজ। বহুভুজ কেন বলা হয়? জিনিসটা আসলে এমন হয়তো দেখা যায় এটা বহুভুজের মতো আকৃতি হয় আর কিছু একটা, এই কারণে এটা গণসংখ্যা বহুভুজ বলি। আচ্ছা, এইগুলোর জন্য মধ্যমান নির্ণয় করতে হয়, অর্থাৎ এই যে 40 থেকে 49, 50 থেকে 59, এইগুলো তো আমি পুরোটা বসাতে পারবো না। এটা মাঝখানের মানটা, ধরো মাঝখানের মান এখানে 44.5, এখানে মাঝখানের মান ধরো 54.5। তো এই জিনিসগুলো এখানে নির্ণয় করতে হয়। ধরো এই পয়েন্টটা হচ্ছে 44.5, এই পয়েন্টটা হচ্ছে ধরো 54.5, এরকম পয়েন্টগুলো নিয়ে এখানে মানগুলো বসাতে হয়। এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজের নিয়ম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো মোটামুটি এই টপিকগুলো যদি তুমি পড়ো না, আমি তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে 4-5টা করে টপিক দেখাইছি, হাইয়েস্ট, এর বেশি না, 5-6 করে সূত্র দেখাইছি, এরকম কিছু দেখাইছি। কিন্তু আমাদের মোটামুটি টাইম প্রবাবলি 1 ঘন্টার একটু বেশি হয়েছে, 5-10 মিনিট হইতে পারে, এরকমই। তো এই যে 17টা চ্যাপ্টার, তার মধ্যে সবগুলো চ্যাপ্টার কিন্তু সমান গুরুত্ব নেই, আমি তোমাকে বলি নাই।
কিছু চ্যাপ্টার বলছি অনেক গুরুত্বপূর্ণ, কিছু চ্যাপ্টার কিছু সূত্র আমি স্টার্ট দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এগুলো পড়তেই হবে, কিছু চ্যাপ্টার কিছু সূত্র বলছি যে এইগুলো একটু কম পড়লেও হবে, না পারলেও হবে, সমস্যা নাই। কিছু চ্যাপ্টার বলছে যে এই সিকিউরিটা কমন আসবেই, কিছু বলছে যে এটা আসতে পারে নাও আসতে পারে। তো এই জিনিসগুলো একটু ফলো করো, দেখবা ম্যাথ পরীক্ষায় তুমি আমি থামে আসছে না 80+ পাবা, 80+ না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 90+ পাবা তুমি এখান থেকে, ঠিক আছে? জাস্ট এই গাইডলাইনটা ফলো করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষার জন্য অনেক দোয়া রাখলো, শুভকামনা রইলো, আমার জন্য সবাই দোয়া করিও, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।